শুরুতেই বলি, আমি প্রসঙ্গে পরে আসব। আমি যদিও এই টাইটেলটা আমি রেখেছি হচ্ছে ইজ ট্রাইবাল ফোকলোরিক টেক্সটস মাইনর ইন ক্যারেক্টার। এটা বাংলা করলে দাঁড়ায় এরকম: আদিবাসী লোকায়ত সংস্কৃতি কি চরিত্রগতভাবে গৌণ? এই গৌণ কথাটা বা মাইনর কথাটার মধ্যে একটা লোডেড ওয়ার্ড, এটার মধ্যে একটা মানে আছে, অর্থ আছে, বিশেষ একটা কারণে ব্যবহার করা হয়েছে। এই মাইনর কথাটার ব্যবহার কিন্তু আমার নয়, এটা ফেলিক্স গোয়াথরি এবং গিলস ডিলিউজের। সেটা আমি পরে আসছি। প্রথমে শুরুতে বলে রাখি যে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি তো ইংরেজি বিভাগে পড়াই, কিন্তু তার সাথে আমাদের একটা আদিবাসী গবেষণা কেন্দ্র আছে। এই কেন্দ্রটার পুরো নাম হচ্ছে সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম। খুব ভালো একটা মিউজিয়াম সংরক্ষণাগার তৈরি করা হয়েছে। এটা তৈরি হয়েছে 2014 সাল থেকে, এবং প্রচুর আদিবাসী এবং খুব রেয়ার আর্টিফ্যাক্টস এখানে সংগৃহীত আছে। আপনারা যারা আদিবাসী সাহিত্য সংস্কৃতি নিয়ে একটু ভাবনা চিন্তা করেন, তারা কিন্তু এটা কোনো একটা সময় অবসর পেলে এই মিউজিয়ামটা ভিজিট করতে পারেন। এই মিউজিয়ামটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগাই। বিশেষ করে ইংরেজি বিভাগে আমাদের একটা বড় স্যাপ DRS2 প্রজেক্ট চলছে আদিবাসীদের নিয়ে, এবং সেই প্রজেক্টের মানে সেই প্রজেক্টকে কেন্দ্র করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ফোর্থ সেমিস্টারে, ইংরেজি পিজির ফোর্থ সেমিস্টারে একটা ছোট্ট কোর্সও রেখেছি। যেই কোর্সটায় ওরা ক্ষেত্র সমীক্ষা করবে, বিভিন্ন জায়গায় গিয়ে এম্পিরিক্যাল স্টাডি করবে আদিবাসীদের নিয়ে এবং দলিতদের নিয়ে, এবং এই মিউজিয়ামটা ভিজিট করবে, করে একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেবে, এবং সেই প্রজেক্ট রিপোর্টটা প্রায় 2 ক্রেডিট রাখা হয়েছে। এতে অনেকেই খুব উপকৃত হচ্ছে, অনেক নতুন জিনিস জানছে। বিশেষ করে আমাদের জায়গাটা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে, এই বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় অবস্থিত যার চারপাশে আদিবাসী অধ্যুষিত এলাকা প্রচুর। আগে তো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরেরই অংশ ছিল, এখন ঝাড়গ্রাম একটা আলাদা জেলা হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই অঞ্চলগুলো কিন্তু মূলত এই ঝাড়গ্রাম অঞ্চলের মধ্যেই পড়ে। এবারে আমার কথা প্রসঙ্গে আরো কথা বলবো আমাদের মিউজিয়াম সম্বন্ধে এবং আমরা কি কি কাজ করছি। শুরু করা যাক। মাইনর বলতে আমি কি বোঝাতে চাইছি। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একদম শুরুতেই, যে আমি অনেকদিন বাদে বাংলায় বলছি, তার জন্য আমার একটা আত্মগ্লানি হচ্ছে। আমরা তো এমনি সাধারণভাবে বাংলায় কথা বলি, কিন্তু আমার যেহেতু ইংরেজি বিভাগে বিলং করি এবং বিভিন্ন জায়গায় ওয়েবিনারে ইংরেজিতেই কথা বলতে হয়, সুতরাং আপনাদের নিজ গুণে একটু মাফ করে নেবেন যদি বাংলায় কোনো অসুবিধা হয়। মানে চলতি বাংলা বলা আর একটা পার্টিকুলার ওয়েবিনারে একটা লেকচারে বাংলায় কথা বলা, সেই ধরনের বাংলা বলার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। এবারে বলি যে কেন আমি গৌণ কথাটা ব্যবহার করেছি। ট্রাইবাল ফোকলোরিক টেক্সট মাইনর ইন ক্যারেক্টার। বিংশ শতাব্দীর দুই প্রখ্যাত ফরাসি দার্শনিক, একজনের নাম গিলস ডিলুজ আর একজন হচ্ছেন ফেলিক্স গোয়াথারি, উভয়ে যৌথভাবে 1975 সালে একটা প্রবন্ধ লিখলেন। তার নাম হচ্ছে হোয়াট ইজ আ মাইনর লিটারেচার। প্রবন্ধটার নাম হচ্ছে হোয়াট ইজ আ মাইনর লিটারেচার, 1975 সাল। এটা প্রজেক্ট গুটেনবার্গে রয়েছে, আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন। বাংলা করলে, এই প্রবন্ধটাকে বাংলা করলে দাঁড়ায় লঘু সাহিত্য বা গৌণ সাহিত্য কি? নিম্নতর বা প্রান্তিক মানুষ যদি স্থান কালের পরিপ্রেক্ষিতে কোনো মুখ্য ভাষা ব্যবহারের মধ্যে দিয়ে সাহিত্য সৃষ্টি করে, তবে তাকে বলে গৌণ সাহিত্য। ভাষাটা কিন্তু মুখ্য ভাষা, কিন্তু তার যে বিষয়বস্তু সেটা কিন্তু গৌণ। অভিজাত সাহিত্যে যেটা নিতান্তই মামুলি বা উপেক্ষণীয়, তা গৌণ সাহিত্যের পরিসরে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যক্তিগত সুবিধা ক্রমে রাজনৈতিক সম্পর্কের সাথে সংযুক্ত হয়ে যায়,
ব্যক্তিগত সুবিধার পরিসরটি সম্প্রসারিত হয়ে গোষ্ঠী সম্পর্কে পরিণত হয়। কারণ গৌণ সাহিত্যে সৃজন দক্ষতার অভাব। মুখ্য সাহিত্যে যেরকম আমরা অনেক সৃজনশীল মানুষকে পাই, কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক কারণেই গৌণ সাহিত্য সৃষ্টিকারী মানুষের সংখ্যা, সেই সম্প্রদায় থেকে উঠে আসা মানুষের সংখ্যা কম। তার ফলে হয় কি, যে আমরা একাধিক বা বহু মানুষকে পাই না যারা এই ধরনের সৃজন দক্ষতায় পটু। তাই ব্যক্তিগত উক্তি ও গোষ্ঠী উপস্থাপনার মধ্যে পার্থক্য থাকে না। মানে ব্যক্তিগত উক্তিটাই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই গোষ্ঠীর চিন্তা ভাবনা বা অভিব্যক্তি হয়ে দাঁড়ায়। সংক্ষেপে বলতে গেলে মাইনর লিটারেচারে বা গৌণ সাহিত্যের 3 ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। যা এই ধরনের সাহিত্যে ভাষার আঞ্চলিক বা স্থানিক চ্যুতি ঘটে, যেটাকে ডিলিউজ এবং গুয়াথরি বলছেন ডিটেরিটোরিয়ালাইজেশন। আমি বাংলা করে, জোর করে বাংলা করে এটাকে বলছি স্থানিক চ্যুতি। দু রকমের টেরিটোরিয়ালাইজেশন আছে, একটা হচ্ছে ডিটেরিটোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে রিটেরিটোরিয়ালাইজেশন। মানে যে কোনো ধরনের আদান প্রদানের ক্ষেত্রেই কিন্তু দুটো একসাথে ঘটে, ডিটেরিটোরিয়ালাইজেশন এবং রিটেরিটোরিয়ালাইজেশন। কিরকম ভাবে আমরা আস্তে আস্তে সে কথা বোঝার চেষ্টা করব। আর তার সাথে, আর এই ডিটেরিটোরিয়ালাইজেশনের সাথে সাথে একটা রাজনৈতিক বা পলিটিক্যাল মূল্য বা ভ্যালু যুক্ত হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য গৌণ সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্রে, যে রাজনৈতিকভাবে সেটা কিন্তু খুব প্রকট, সেটা কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে এই ধরনের সাহিত্য বা সংস্কৃতির অভিব্যক্তি বা উপস্থাপনা গোষ্ঠীর লোকায়ত প্রেক্ষিতে রাজনৈতিকভাবে অভিযোজিত হয়, একটা অ্যাবজর্পশন হতে থাকে রাজনৈতিকভাবে। ডিলিউজ ও গুয়াথরি সাহিত্যের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই ধারণাটির অবতারণা করলেও অন্যান্য সেমিওটিক নির্মাণের ক্ষেত্র, অনুসন্ধান ও বিশ্লেষণের ক্ষেত্রেও এই ধারণা প্রয়োগ করা যায়। এখন সেমিওটিক কথাটা আমি কেন ব্যবহার করছি? ডিলিউজ এবং গুয়াথরি কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই মাইনর কথাটা ব্যবহার করেছে। সাহিত্য বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে পঠিত সাহিত্য বা ওরাল লিটারেচার অথবা রিটেন লিটারেচার। এই দুই ধরনের সাহিত্যই কিন্তু তার যে মিডিয়াম, সেই মিডিয়ামটা কিন্তু হচ্ছে ভাষা, সেটা হচ্ছে মুখের ভাষা অথবা লিখিত ভাষা। এই ভাষাটা কিন্তু লিঙ্গুইস্টিক্সের একটা পরিধির মধ্যে, একটা সূচকের মধ্যে পড়ে। এখন সেমিওটিক্স কিন্তু একটা ব্রড এরিয়া। সেমিওটিক্স এর মধ্যে যেরকম লিঙ্গুইস্টিক্স আছে, ঠিক তার সাথে সাথে রয়েছে কিন্তু নন লিঙ্গুইস্টিক সিম্বলস। যেমন ধরুন, আপনারা যখন সিনেমা দেখতে যান, সিনেমায় যে কথাগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যতি রেখে বাকি যে অংশটা ছবির মধ্যে দিয়ে দেখা যায়, সেটা কিন্তু সম্পূর্ণরূপে পিওরলি সেমিওটিক, যার সাথে লিঙ্গুইস্টিক্সের কোনো যোগ নেই। আপনারা যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান বা হেঁটে যান, বড় বড় হোর্ডিং বা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, সেটাও কিন্তু সেমিওটিক, শুধু ভাষার কথাটা ব্যবহার বাদ দিলে। তাহলে সেমিওটিক বলতে কিন্তু আমি একটা ব্রড পার্সপেক্টিভে বোঝাচ্ছি। ব্রড পার্সপেক্টিভে শুধু লিঙ্গুইস্টিক সাহিত্য, মানে ভাষার মাধ্যমে যে সাহিত্য তৈরি হয় সেই সাহিত্যের কথাই বলছি না। আমি বলছি একটা ব্রড সেমিওটিক পার্সপেক্টিভ থেকে সংস্কৃতির সাথে সংযুক্ত মাইনরিটির কনসেপ্ট কথা। এখন ক্ষেত্র অনুসন্ধান ও বিশ্লেষণের ক্ষেত্রেও এই ধারণা প্রয়োগ করা যায়, সংস্কৃতির ক্ষেত্র বিশ্লেষণের ক্ষেত্রে। ধরা যাক পুরুলিয়া অঞ্চলের একটি প্রাচীন সাংস্কৃতিক নির্মাণ ছৌ। ছৌকে আমি ব্যবহার করছি কারণ এটা নিয়ে অনেকে অনেক পড়াশোনা করেছেন, অনেকে এই ব্যবহারটা জানেন। কিন্তু এই ছৌ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আরো কতগুলো আমাদের ক্ষেত্র সমীক্ষার এক্সপিরিয়েন্সের কথা বলবো। যেমন ছৌটা যেরকম এখন খুব জনপ্রিয় এবং অনেকেই ছৌ নাচ দেখতে যায়, বিদেশ থেকে লোকজন আসে, ছৌয়ের মুখোশ যে ব্যবহার করা হয় সেই মুখোশ কিনতে মানুষজন আসে। কিন্তু এরকমও অনেক পালা আছে, যেমন ছৌটা মূলত কুর্মীরা ব্যবহার করে, কুর্মী আদিবাসী গ্রুপ পুরুলিয়ার, তারা ব্যবহার করে।
যা এর মধ্যে শবর জাতি, আমি একটা উদাহরণের কথা বলি, একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। শবর জাতিদের একটা বিশেষ অনুষ্ঠান, একটা পালা, ছৌয়ের মতো না কিন্তু ছৌয়ের সমসাময়িক সময়েই গড়ে ওঠে একটা পালা, তার নাম হচ্ছে চুরিয়া চুরিয়ানি পালা। এই চুরিয়া চুরিয়ানি পালার মধ্যেও কিন্তু রামায়ণ, সেই সীতা এবং রামের ঘটনার উল্লেখ রয়েছে এবং একটা হিন্দুয়ায়ন ঘটেছে। কিন্তু এই চুরিয়া চুরিয়ানি পালাটা কিন্তু প্রায় মুছে যেতে বসেছে এখন। হার্ডলি কাউকে পাওয়া যায় গ্রামে গেলে, এই শবর মানে প্রত্যন্ত শবর গ্রামগুলোতে গেলে যারা চুরিয়া চুরিয়ানি পালা করে, মানে ছৌয়ের মতো জনপ্রিয় না। আমি এই উদাহরণগুলো কেন দিচ্ছি, তার ভেতর থেকে অন্তত বোঝা যাবে যে কিছু কিছু আদিবাসী পালা কিন্তু এখনো জনপ্রিয় রয়েছে। তার জন্য কিন্তু অনেকটাই দায়ী এই পার্টিকুলার পালাগুলো বা এই কৃষ্টিগুলোর একটা বিশ্বায়ন বা আরো ব্রড একটা পার্সপেক্টিভ তৈরি করার এবং তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকার জন্য। চুরিয়া চুরিয়ানি পালায় যেরকম সেই ফ্লেক্সিবিলিটি নেই। এর যে আঙ্গিকগুলো, সেই আঙ্গিকগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো এতই নিবিড় যে তার ভেতর দিয়ে বহিরাগত আঙ্গিকের প্রবেশ বিশেষ করে করা সম্ভব হয় না। সেই জন্য এই পালাগুলো এখনকার মানে এই মার্কেন্টাইল যুগে প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে। এর জন্য কিন্তু আমরা নিজস্ব ভাবে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা ফ্রেঞ্চ একটা দলের সাথে একটা কোলাবোরেশন করেছি। তার মধ্যে বিখ্যাত একজন নাট্যকারও আছেন, তার নাম হচ্ছেন জঁ ফ্রেডরিক শেভালিয়ার। আপনারা নাম শুনে থাকবেন হয়তো। জঁ ফ্রেডরিক শেভালিয়ার হচ্ছেন সোরবন বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির অধ্যাপক। উনি প্রায় গত 10 বছর ধরে ভারতবর্ষে থেকে ঝাড়গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে বড়তল পাড়া। আপনারা একটু জেনে রাখুন, আপনাদের যদি কোনো আগ্রহ থাকে এই বড়তল পাড়ায় গিয়ে শেভালিয়ারের যে গ্রাম, সেই গ্রামটা দেখে আসতে পারেন। সেই গ্রামটা উনি প্রায় দত্তক নিয়েছেন এই শেভালিয়ার সাহেব। এবং সেই দত্তক নিয়ে সেখানে ত্রিমুখী প্ল্যাটফর্ম বলে একটা বড় নাট্যশালা তৈরি করেছে। খুব উল্লেখযোগ্যভাবে আমরা সেই নাট্যশালায় গিয়ে প্রায় দিনের পর দিন কাটিয়েছি দেখার জন্য যে উনি কি করে আদিবাসী সাঁওতালদের জীবন ধারণের উপায়, যে সমস্ত জীবিকা, সেই জীবিকাগুলোকে ফস্টার করার চেষ্টা করছেন এবং তার সাথে সাথে তাদের যে হারিয়ে যাওয়া যে কৃষ্টি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে নতুন ভাবে রূপদানের চেষ্টা করছেন। সারা রাত ধরে আমরা কাটিয়েছি এই ত্রিমুখী প্ল্যাটফর্মের যে অভিনয়, সেই অভিনয় দেখেছি যে ছোট ছোট সাঁওতাল ছেলেমেয়েরা কিরকম নতুন একটা আঙ্গিকের ব্যবহারের মধ্যে দিয়ে, যে আঙ্গিকের মধ্যে ভারতীয় আঙ্গিক এবং বিদেশি জার্মান এবং ফ্রেঞ্চ আঙ্গিকের একটা ওতপ্রোত একটা মিল, মানে অদ্ভুত একটা মিশ্রণ, এক্সোটিক একটা মিশ্রণ তৈরি হয়েছে। তার ফলে ওই 15 মিনিট কি 20 মিনিট কি আধ ঘন্টার যে উপস্থাপনা, যে পরিবেশনা, সেই পরিবেশনার মধ্যে অদ্ভুত একটা প্রাণের স্পন্দন তৈরি হয়েছে এবং দ্রুত গতি তৈরি হয়েছে, যে জিনিসটা চুরিয়া চুরিয়ানি পালার মতো আদিবাসী পালার মধ্যে এখনো দেখতে পাওয়া যায় না। তার ফলে আমরা এই শেভালিয়ারের মতো মানুষজনকে সঙ্গে নিয়ে ওই যে পুরনো চুরিয়া চুরিয়ানি পালা যেগুলো প্রায় লুপ্তপ্রায় হয়ে যেতে বসেছে, সেগুলোকে আবার রিভ্যাম্প করার চেষ্টা করছি, নতুন আচ্ছাদন দেওয়ার চেষ্টা করছি। এগুলো লুপ্তপ্রায় হয়ে যাওয়ার জন্য সেই পালাগুলো করার যে মানুষজন, যে কলাকুশলী, তাদেরকেও আর খুঁজে পাওয়া যায় না। তারা কেউ সিভিক ভলান্টিয়ারের কাজ করছে, কেউ শহরে গিয়ে ছোটখাটো দোকানে কাজ করছে, কেউ মাইগ্রেন্ট লেবারার হিসেবে পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়েছে। এদের এদের জীবিকা কিন্তু এই ধরনের পালা গান দিয়ে আর হয় না। তথাপি একথাও বলা সত্যি, বলতে হয় যে ছৌ নাচের ক্ষেত্রে কিন্তু এই পালা গানের চাহিদা এরকম ভাবে কিন্তু বিনষ্ট হয়নি। তার কারণটা নিয়ে কিন্তু গবেষণা করার অনেক জায়গা রয়েছে। আপনারা যারা ছাত্রছাত্রী, যারা ভবিষ্যতে এই নিয়ে কাজ করতে উৎসাহী, তাদের জন্য আমি এই কথাগুলো প্রথমেই বলে রাখলাম। অনেক হিন্দু সাংস্কৃতিক নির্মাণ শৈলী এই নৃত্যে আজ, মানে ছৌ নৃত্যে আজ ব্যবহৃত হওয়া সত্ত্বেও আদিবাসী আঙ্গিকগুলি এখনো চোখে পড়ে। ছৌ মূলত একটা আদিবাসী সমর নৃত্য, মানে যুদ্ধের নৃত্য, ওয়ার ডান্স। এইভাবেই এটার প্রথম বিকাশ ঘটে এবং ক্রমে এর মুদ্রা ও বিভঙ্গির মধ্যে হিন্দু প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
স্থানীয় গোষ্ঠীপতি, যাদেরকে চিফটেন বলে ইংরেজিতে, বা সর্দারেরা, মানে সমস্ত ট্রাইবগুলোই তো আগে ক্ল্যান হিসেবে থাকতো, তাদের দলপতি থাকতো, গোষ্ঠীপতি থাকতো, মানে পেগান ট্রাইবেরা, মানে এরা হিন্দু না, এরা মুসলমানরা, এরা হচ্ছে প্রাকৃতিক, কেউ কেউ অ্যানিমিস্ট, অনেকে, এদেরকে পেগান ট্রাইব বলা হয়। এখন আর কেউ, বেশিরভাগ মানুষই পেগান নেই, হিন্দু আয়নের ফলে অনেকেই, বেশিরভাগ মানুষই হিন্দু হয়ে গেছে, কিন্তু তাই বলে সবাই নয়, অনেকে কিন্তু এখনো পেগান দেবদেবী পুজো করে, যারা প্রকৃতির উপাসক তারা। তাহলে স্থানীয় গোষ্ঠীপতি বা সর্দারেরা, যাদের পৃষ্ঠপোষকতায় মূলত ছৌ নাচের জনপ্রিয়তা বাড়ে, তাদের হিন্দুয়ায়নের সাথে সাথে এই সাংস্কৃতিক কৃষ্টির মধ্যেও হিন্দু শৈল্পিক প্রভাব প্রকট হয়ে ওঠে। পুরুলিয়া ও ঝাড়খণ্ডের সাংস্কৃতিক কৃষ্টি ও কালচারাল টেক্সটগুলির মধ্যে একটা নিবিড় সাযুজ্য এক্ষেত্রে খুব স্পষ্ট। রাজ্যভাগ বা স্টেট ক্রিয়েশনের যে রাজনীতি, তার প্রভাবে ভার্চুয়াল রিটেরিটোরিয়ালাইজেশন এবং ডিটেরিটোরিয়ালাইজেশন সংঘটিত হয়। অর্থাৎ কি, মানে যে অংশটা একদা পশ্চিমবঙ্গের ছিল বা বিহারের ছিল, সেখান থেকে ঝাড়খণ্ড বলে নতুন একটা রাজ্য তৈরি হলো। তার ফলে পলিটিক্যাল সীমানাগুলো আলাদা হলেও সাংস্কৃতিক সীমানাগুলো কিন্তু আলাদা হলো না। তাহলে সাংস্কৃতিক একটা ওভারল্যাপিং থেকেই গেল, তাই না? সেই জন্য রাজনৈতিক এবং সাংস্কৃতিক এই দুটো সংযোগকে খুব ভালো করে বুঝে নেওয়া এবং সেটা নিয়ে একটা গবেষণার দরকার হয়ে পড়ে, যখনই আমরা ভারতের ইন্ডিজিনাস কালচার বা আদিবাসী কালচার বা তাদের ভাষা নিয়ে চর্চা করতে যাই। অনেক বিশেষজ্ঞই মনে করেন যে ছৌয়ের নৃত্যনাট্য শৈলীর মধ্যে অহিন্দু প্রাচীন উপকরণগুলি বেশ উৎকৃষ্ট এবং সুচারুরূপে বিদ্যমান। ছৌ সেই অর্থে একটি প্রাচীন দেশীয় কৃষ্টি, যা সর্বভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্যের পাশাপাশি সমানভাবে বিকশিত হয় মধ্যযুগীয় ও ঔপনিবেশিক ইতিহাসের প্রভাবকে পাশ কাটিয়ে। মানে সম্পূর্ণটাই যে হিন্দু আয়িত হয়ে গিয়েছে এমনটা বলা যাবে না। আঙ্গিকের অনেক অংশ রয়েছে এবং বিষয়ের অনেক জিনিস রয়েছে যেগুলো এখনো সেই পুরনো সমর কুশলী যে ক্ল্যান, সেই ক্ল্যানের বিষয়বস্তুর সাথে সম্পূর্ণরূপে এক এক রকমের মানে মিল খুঁজে পাওয়া যায়। এই কৃষ্টির ঠিক কতটা প্রাচীন দেশীয় শৈলী বা আঙ্গিক নির্ভর আর কতটা হিন্দু প্রভাবের দ্বারা পরিবর্তিত, যা ডিলুজ বা গোয়াতরির ভাষায় স্থানিক চ্যুতি বা ডিটেরিটোরিয়ালাইজেশন। এখানে একটু বলি যে যখন গৌণ সাহিত্য বা গৌণ সংস্কৃতি মুখ্য সাহিত্য বা সংস্কৃতি থেকে কিছু ধার করছে, তখন তাদের নিজস্ব যে প্রেমাইস, যে সংস্কৃতি বা সাহিত্য, তার কিছু ডিটেরিটোরিয়ালাইজেশন হচ্ছে, স্থানিক চ্যুতি হচ্ছে। আবার নতুন যে মুখ্য সাহিত্য বা সংস্কৃতির যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের যে আঙ্গিক বা যে ভ্যালু, যে বিষয়বস্তু, সেগুলোকে আবার রিটেরিটোরিয়ালাইজ করছে। এগুলো নতুন কথা না। যারা আপনারা কলোনিয়ালিজম নিয়ে চর্চা করেছেন, পোস্ট কলোনিয়ালিজম নিয়ে পড়াশোনা করেন, তারা সকলেই জানেন যে যে কোনো দুটো সংস্কৃতি বা যে কোনো দুটো জাতির মিশ্রণের ফলে ক্রমাগত এই রিটেরিটোরিয়ালাইজেশন এবং ডিটেরিটোরিয়ালাইজেশনের প্রক্রিয়া চলতে থাকে। তাহলে এক্ষেত্রেও আমাদের যখন মাইনর সাহিত্য হিসেবে, মাইনর সংস্কৃতি হিসেবে আমরা ছৌ নাচকে দেখছি, তখন হিন্দু আয়নের যে প্রভাবটা, সেটা কিন্তু একাধারে ডিটেরিটোরিয়ালাইজেশন এবং রিটেরিটোরিয়ালাইজেশনেরই সামিল। বিশেষত এই নৃত্যনাট্যের সঙ্গীত ও বিভঙ্গের ক্ষেত্রে দেশীয় ঐতিহ্যটির খুব বেশি পরিবর্তন হয়নি, তবে আখ্যানের বিষয়বস্তু বা ন্যারেটিভ থিমের ক্ষেত্রে একটা হিন্দুয়াইজেশন ঘটেছে। এতটাই যে হিন্দু ধর্মীয় বিষয় অবলম্বনে কৃত কোনো পারফরমেন্সে অংশগ্রহণকারী কলা কুশলীদের মধ্যেও হিন্দুত্বের একটা জিগির বাঁচিয়ে রাখা হয়। এ প্রসঙ্গে বলি, রায়ট, রায়ট হচ্ছে একটা নাটকের নাম। রায়ট নামক শশী ঠাকুর সম্পাদিত একটি বাংলা নাটকে দেখানো হয়েছে যে মুসলমান সম্প্রদায়ের এক গ্রামবাসী হিন্দুদের সাথে মিলে
ছৌ নাচে নর্তকীর অভিনয় করতে গেলে একটা গোঁড়া হিন্দু আপত্তির সম্মুখীন হতে হয়। একজন মুসলমানের পক্ষে কি করে হিন্দু দেবদেবীর অভিনয় করা সম্ভব, এই প্রশ্ন ওঠে। আদিবাসী প্রান্তিক অভিব্যক্তির ভাষা সংখ্যাগুরু হিন্দু ধর্মীয় প্রকরণের মধ্যে অঙ্গীভূত করার মধ্যে যে আদিবাসী সম্প্রদায়ের জাতি বিশেষত্ব, যাকে আমরা ইংরেজিতে বলি এথনিসিটি, কে ম্লান করার একটা রাজনৈতিক ইতিহাস আছে, তা বেশ স্পষ্ট ভারতের এই ধর্মনৈতিক বহুত্ববাদকে একটা বাইনারি মানে হিন্দু মুসলমান প্রকল্পে বিনির্মিত করার মধ্যে। এটা কিন্তু বারবার আমার মনে হয়েছে এই ধরনের ক্ষেত্র সমীক্ষা বা এই ধরনের কাজ করতে গিয়ে। ঝাড়খণ্ডের কথা বারবার এসে যাবে, তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড এবং পুরুলিয়া একটা কমন বর্ডার শেয়ার করে, এবং এই যে বললাম সংস্কৃতির ওভারল্যাপ আছে, সুতরাং এই যে ছৌ নৃত্য বা ছৌ সংস্কৃতির যারা পৃষ্ঠপোষক, সেই পৃষ্ঠপোষকের সংখ্যা ঝাড়খণ্ডে যত না আছে পশ্চিমবঙ্গেও আছে ঠিক ততোধিক মানুষ। ঝাড়খণ্ডের চড়িদা অঞ্চলে বিশিষ্ট ছৌ বিশেষজ্ঞ ও সক্রিয় কর্মী, ওনার নাম আপনারা শুনে থাকবেন, গম্ভীর সিং মুরা। উনি সাঁওতাল বিদ্রোহকে উপজীব্য করে তৈরি একটি ছৌ পারফরমেন্স প্রসঙ্গে বলেছেন, ওনার কথায় আমি বলি কোট করে, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে এই অভিনয়ের রস, তাল, ভঙ্গি এবং চাল আপনি কোত্থেকে পেয়েছেন, আমি কি বলবো? তার মতে এই নৃত্যের প্রকৃত মানে অথেন্টিক গঠন কেবলমাত্র পৌরাণিক আদর্শ দিয়েই ব্যাখ্যা করা যায়। এর অর্থ এই নয় যে অভিনেতা অভিনেত্রীদের এই কর্মকাণ্ডের পেছনে কোনো ঐতিহাসিক অবদান নেই। বিষয়ের নতুনত্ব সৃষ্টির জন্য তারা আদিবাসীর উৎপত্তি, এটা একটা পার্টিকুলার পালার নাম, আদিবাসীর উৎপত্তি নামে একটা নতুন কাহিনী তৈরি করলেন। এই কাহিনী অবশ্য প্রথাদুরস্ত ইতিহাস অনুসারী নয়, সারাবলি নামক একটি মিথ আশ্রয়ী ব্যতিক্রমী ইতিহাসের অন্দরমহল থেকে নির্বাচিত। সারাবলি একটা মিথিক্যাল হিস্ট্রি, যেটা অল্টারনেটিভ হিস্ট্রি হিসেবে এখনো গ্রাম বাংলায় পাওয়া যায়, এবং প্রচুর অল্টারনেটিভ, যেমন টডির যে রাজস্থানের কাহিনী রয়েছে সেখানেও সারাবলির উল্লেখ পাওয়া যায়। এই ইতিহাস অনুযায়ী পাষাণ বা ভূমিজ এই দুই আদিবাসী জাতি গোষ্ঠীর মধ্যে প্রভূত মিল। আদিবাসীরা আসলে ভূমিজ, অর্থাৎ ভূমি বা আর্থ থেকে উৎপন্ন, তাই পাষাণ বা পাথর হচ্ছে তাদের প্রতীক। এর মধ্যেও কিন্তু একটা রাজনীতি আছে, এই ইতিহাসের মধ্যে, এই মিথের যে ইতিহাসের মধ্যে কিন্তু একটা রাজনীতি আছে। কি ধরনের রাজনীতি? যেমন আমরা তো কেউ জানি না যে এই আদিবাসীদের উদ্ভব মাটি থেকে হলো কি করে। হ্যাঁ, সীতা ভূমিকর্ষণের ফলে তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা মিথ। কিন্তু মাটি থেকে কি কেউ জাগ্রত হতে পারে? এটা একটা প্রশ্ন। উল্টো দিকে যারা হিন্দু, যারা আর্যাবর্ত থেকে এসেছে ভারতবর্ষে, তাদেরকে আমরা যদি দেব দেবী হিসেবে গণ্য করি, তাহলে কিন্তু তাদের হেভেন সম্বন্ধে, স্বর্গ সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। এটা একটু বোঝার, খুবই সহজ বোঝা। তার মানে আদিবাসী যাদেরকে আমি কলোনাইজ করছি, তাদেরকে যদি আর্থ থেকে উদ্ভূত মনে করি, এবং যারা বহিরাগত, যারা কলোনাইজার, যারা ঔপনিবেশিক শাসন করতে এসেছে, তাদেরকে যদি আমরা স্বর্গীয় জীব মনে করি, তাহলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে, রাজনৈতিক প্রভুত্ব প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা হায়ারার্কিক্যাল সুবিধা হয়ে যায়। এটা কিন্তু কেবল ভারতীয় প্রেক্ষিতেই ঠিক নয়, মানে প্রুভেবল একটা সত্যি না। এটা কিন্তু সারা পৃথিবীর যে কোনো মেথ বা যে কোনো সংস্কৃতি পর্যালোচনা করলেই এটা দেখতে পাওয়া যায়। যেমন ধরা যাক, আপনারা হয়তো জানবেন যে গ্রিক দেবদেবীদের
তৈরি সৃষ্টি কিভাবে হলো। সেখানেও দেখা যায় যে খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে দু ধরনের দেবদেবীর কথা বলা হচ্ছে। আমি একটা ইউনিভার্সালাইজ কনসেপ্টের কথা তুলে ধরার চেষ্টা করছি এখানে, যেখানে রাজনীতির যে পরিসরটা, মানে প্রভুত্ব করার যে পরিসরটা, সেটা কেবল ভারতের ক্ষেত্রে এক্সক্লুসিভ না, সেটা বোঝানোর জন্যই এটা বলছি। 2000 বছর আগে গ্রিক সভ্যতায় দেখা যাচ্ছে যে দু ধরনের দেবদেবীর কথা বলা হচ্ছে। এক ধরনের দেবদেবীকে বলা হচ্ছে থোনিয়ান, CHTHOGN, থোন। থোন গ্রিক ভাষায় থোন কথার অর্থ হচ্ছে ভূমি বা আর্থ, আর উল্টো দিকে হচ্ছে অলিম্পিয়ান। তার মানে গ্রিসের সিটি স্টেট তৈরি হওয়ার আগে গ্রিসের যে আদিম দেবদেবী ছিল তাদেরকে বলা হচ্ছে যে তারা মাটি থেকে উদ্ভূত, অর্থাৎ তারা থোনিয়ান গডস। এবার অলিম্পিয়ান গডসরা বেশি ক্ষমতাশালী হওয়ার জন্য তারা, এবং বেশি সিভিলাইজড হওয়ার জন্য, সভ্যতার দিক দিয়ে অনেক বেশি অগ্রসর হওয়ার জন্য তারা থোনিয়ান গডসদের পরাজিত করছে, করে তাদের ওপর প্রভুত্ব বিস্তার করছে, এবং তাদের যে পুরনো আদিম সংস্কৃতি, যেগুলো দুর্বল সংস্কৃতি বা আনসিভিলাইজড যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে নতুন ভাবে রূপদান করার চেষ্টা করছে। এটা আর কিছুই না। আসল ব্যাপারটা কি ঘটেছিল, বা অনেক ঐতিহাসিক অনুমান করেন কি না, গ্রিসের পার্শ্ববর্তী যে এলাকা ছিল সেই এলাকা থেকে আয়রনের ব্যবহার জানতো যে সমস্ত জাতি গোষ্ঠী, তারা আক্রমণ করে গ্রিসকে, এবং তাদের বেশি মিলিটারি পাওয়ারের জন্য, মার্শাল শক্তি বেশি হওয়ার জন্য তারা গ্রিসকে দখল করে নিল। তাহলে গ্রিসের যে আদিম সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটাকে মানে প্রান্তিক ভাবে কোণে ঠেলে দেওয়ার জন্য এবং কিছুটা ডিটেরিটোরিয়ালাইজ করার জন্য, কিছুটা কনফ্লিক্ট করার জন্য তারা কি করলো, তাদেরকে বললো তোমরা সব মাটি থেকে, মাটি মানে কি, মাটির তলায় কি থাকে, মাটির তলায় অন্ধকার থাকে, তারা অন্ধকারের জীব, অন্ধকার থেকে উত্থিত হয়েছে, আর আমরা হচ্ছে স্বর্গ থেকে, মানে সূর্যের দেশ থেকে এসেছি, আমরা আলোকিত, তোমরা হচ্ছে অন্ধকারের মানুষ। কিন্তু মনে রাখতে হবে এই অন্ধকারেরই এক, এটা তাহলে বোঝা যাচ্ছে যে কতটা মিথিক্যাল পুরো ব্যাপারটা, মিথ, এবং এই মিথটাকে তৈরি করেছে একটা রাজনৈতিক প্রকরণ বা একটা রাজনৈতিক বা পলিটিক্যাল ডিসকোর্স, সেটা সারা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু সত্যি। এখন মনে রাখতে হবে এই যে আর্থ বা থোনিয়ান গডদের মধ্যেই একজন দেবতা ছিলেন কিন্তু প্রমিথিউস। আপনারা নাম শুনে থাকবেন, কারণ আপনাদের তো তুলনামূলক বিভাগ, সুতরাং শুধু ভারতীয় সাহিত্য চর্চাই আপনাদের একমাত্র লক্ষ্য না, সারা পৃথিবীর সাহিত্য ও সংস্কৃতি চর্চাও আপনাদের লক্ষ্য। সেই হিসাবেই আমি বলছি যে এই একজন দেবতা ছিলেন প্রমিথিউস, তিনি কিন্তু থোনিয়ান দেবতা, অর্থাৎ পুরনো আদিম গ্রিসের দেবতা। এই এই যে দেবতা প্রমিথিউস, উনি দেখলেন যে অলিম্পিয়ান দেবদেবীরা বা অলিম্পিয়ান সংস্কৃতি কিন্তু কিছুটা বৈজ্ঞানিকভাবে উন্নত, সেই সময়কার বিজ্ঞান অনুসারে উন্নত। উনি এই যুদ্ধে, থোনিয়ান এবং অলিম্পিয়ানদের যুদ্ধে অলিম্পিয়ানদের সাহায্য করলেন, এবং অলিম্পিয়ানদের যে সর্বোপরি দেবতা, যার নাম হচ্ছে জিউস, ইনি প্রমিথিউসের এই কার্যকারণে খুব খুশি হলেন, এবং প্রমিথিউসকে পরবর্তীকালে পুরস্কৃত করলেন এবং সাজাও দিলেন। তার কারণ প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে এসেছিল আর্থের যে দেবতাদের দান করবে বলে, বা আর্থের মানুষদের, মানে পৃথিবীর মানুষকে দান করবে, কারণ পৃথিবীর মানুষ আগুনের ব্যবহার জানতো না। সেই জন্য জিউস বলল, আরে আমার ক্ষমতা তুই চ্যুতি করছিস, এই আগুনের ব্যবহার যদি সাধারণ মানুষ জানে, পৃথিবীর মানুষ জানে, ওরা তো ভগবানের মতো হয়ে উঠবে, তা তো হতে দেব না। তাহলে দেখুন যে কতটা রাজনীতি রয়েছে এর মধ্যে। সেই জন্য প্রমিথিউসকে বেঁধে রাখলো এই জিউস, কিন্তু প্রমিথিউস তো ছাড়ার পাত্র না। আমি একটু ডাইগ্রেস করছি, অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু এটাও একটা পরে সময় হলে কোনো একদিন বলবো এই গল্প, আপনারা দেখেও নিতে পারেন। এটাই কিন্তু মূল বিষয়, যে বিষয় থেকে পরবর্তীকালে ট্রোজান যুদ্ধ হয়েছিল, ট্রয়ের যুদ্ধ হয়েছিল, এবং আপনারা অনেকেই জানেন যে ট্রয়ের যুদ্ধের সাথে আমাদের মহাভারতের যুদ্ধের কিন্তু অনেক মিল আছে, দু দেশের যুদ্ধের মধ্যে অনেক মিল রয়েছে।
কারণ সমস্ত এপিকের মধ্যে, মহাকাব্যের মধ্যে যে বীর গাথা, যে বীর ভাবটা, সেই বীর ভাবের কিন্তু মূল যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু একরকম। এখন বোঝা যাচ্ছে যে থোনিয়ান এবং অলিম্পিয়ান গডসের মতোই ঠিক সেরকম ভাবে আদিম ভারতীয় যে প্রজাতিগুলো, ভারতীয় যে আদিবাসী, তাদেরকে বলা হচ্ছে তোমরা ভূমিজ, অর্থাৎ মাটি থেকে উত্থিত, তার মানে তোমরা অন্ধকারের দেশ থেকে এসেছো। তাহলে দেখুন যে পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার, মানে ইস্টার্ন বেঙ্গল, এই অঞ্চলের যে মানুষজন, তাদের গায়ের রং কিন্তু স্বাভাবিকভাবে একটু কৃষ্ণ বর্ণের। সেটা প্রাকৃতিক কারণেই, তাদের নিজস্ব কারণ, নিজস্ব কোনো মানে ভলান্টিয়ারিং এর মধ্যে নেই। আবার মণিপুরের যে আদিবাসী বা মিজোরামের যে আদিবাসী, তাদের শরীরের রং কিন্তু জেনেটিক কারণেই ফর্সা। এখানে আরেকটা জিনিস উল্লেখ করি যে এই যে ছৌ নাচ, এই ছৌ নাচে যে মাস্ক পরা হয় না, এই মাস্ক গুলো যখন দেবদেবীদের মাস্ক হয়, তখন সেই মাস্ক গুলোকে রং করা হয় সাদা বা পরিষ্কার কালারে, কারণ দেবদেবীকে পরিষ্কার হতে হবে। এখন এই মাস্ক ছাড়া যদি কোনো আদিবাসী, পুরুলিয়ার আদিবাসী এই ছৌ নাচ করতে যায়, তখন তার মুখাবয়ব কি হবে? তার মুখাবয়ব কৃষ্ণ বর্ণের হবে, অপরিষ্কার হবে। দেবদেবীর মুখাবয়ব কি অপরিষ্কার হতে হয়? তাকে ফর্সা হতে হয়। বুঝে যাচ্ছে? তাহলে দেখুন যে অন্ধকারাচ্ছন্ন আদিবাসী বনাম আর্যাবর্তের যে সমস্ত মানুষ, তারা কৃষ্ণ বর্ণের, সুতরাং তারা দেবদেবী। সেই যে রেসিস্ট যে স্পিরিটটা, মানে জাতিগত, জাতি বহিরের যে স্পিরিটটা, সেটা ভারতের ক্ষেত্রেও কিরকম সমানভাবে প্রযোজ্য। এখানেও সেটা কাজে লেগেছে এবং রাজনৈতিকভাবে সেটাকে ম্যানিপুলেট করা হয়েছে। এখন দেখুন, আমরা যদি পৌরাণিক কোন সূচক বা সেমিওটিক ভাষা ব্যবহারের মধ্যে দিয়ে আদিবাসী মানুষের ইতিহাস বা জীবন বৃত্তান্ত পরিবেশন করার চেষ্টা করি, তবে হিন্দু জাত্যাভিমানের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা হয়ে ওঠে প্রান্তিক জাতিগোষ্ঠীর একটা রিটেরিটোরিয়ালাইজিং প্রতিঘাত, রেজিস্ট্যান্স। ডিলুজ ও গুয়াতারির ভাষায় যাকে বলা হয়েছে মাইনর লিটারেচার। অবশ্য এক্ষেত্রে আমরা লিটারেচার বা সাহিত্যের ধারণাটি আরো ব্যাপক অর্থে ব্যবহার করার পক্ষপাতী। আমি আগেই বলেছি, এই ব্যাপক অর্থটা সেমিওটিক রূপে আমি ব্যবহার করার পক্ষপাতী, অর্থাৎ শুধু লিঙ্গুইস্টিক না, ব্যাপক অর্থে সেমিওটিক। যে কোনো ধরনের সূচক যে সংস্কৃতিতে কাজ করে, সেটাই হচ্ছে সেমিওটিক। উল্টো দিকে শশী ঠাকুর, যার ওই রায়ট নাটকটার কথা আমি বললাম, শশী ঠাকুরের নাটকের নিরিখে যদি ছৌয়ের বিশিষ্টতার কথা ভাবি, তবে কিন্তু তা মাইনর লিটারেচারের সংজ্ঞার সাথে মেলে না। সেটা হয়ে ওঠে মুখ্য সংস্কৃতির রাজনৈতিক ধারা কর্তৃক আদিবাসী বিভিন্নতাকে কেন্দ্রীকরণ বা অ্যাপ্রোপ্রিয়েট করার সামিল, মানে সম্পূর্ণরূপে গ্রাস করে নেওয়ার একটা ইচ্ছা। গম্ভীর সিং মুরার মতো ব্যক্তিগত জীবনবোধের উদ্ভাস প্রথম ক্ষেত্রে মাইনর লিটারেচারের বৈশিষ্ট্য অনুযায়ী গোষ্ঠীর রাজনৈতিক প্রতিঘাত ধর্মী আইডেন্টিটি হয়ে ওঠে, আর দ্বিতীয় ক্ষেত্রে সেটি গোষ্ঠী বিশেষের সাংস্কৃতিক অভ্যেসের বৃত্ত পেরিয়ে একটা মেজরিটেরিয়ান বা সংখ্যাগুরু জাতীয়তাবাদের লোকায়ত উপকরণে পরিণত হয়। জনজাতির লোকায়ত প্রকরণ বা পাবলিক ডিসকোর্স যখন ক্ষমতার হিসেবে উচ্চতর জাতির প্রাধান্য কায়েমের একচেটিয়া কারিগরে পরিণত হয়, তখন মাইনর লিটারেচারের প্রতিস্পর্ধী ভাবনাটা বিকিয়ে যায়, মানে বিক্রি হয়ে যায়। প্রতিস্পর্ধা বা সমালোচকের ভূমিকাটি বিশ্বসিত, মানে অ্যাবজর্বড হয় সংস্কৃতির জাতীয়তাবাদী মূল স্রোতের দ্বারা। ঠিক যেমন পুঁজিবাদের বিরুদ্ধ প্রকরণগুলি অচিরে অন্তর্হিত হয় পুঁজিবাদের বুভুক্ষ গহ্বরে। এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ ক্যাপিটালিজমের কাছে, যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ যখনই তার একটা রেজিস্ট্যান্স কোথাও দেখেছে বা প্রতিঘাত কোথাও দেখেছে, সেই ক্যাপিটালিজমের অদ্ভুত একটা ফ্লেক্সিবিলিটি আছে।
সেটা কিন্তু তার প্রতিঘাতী, মানে তার বিপক্ষ, তার অপোজিশনকে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হাইড্রার মতো গ্রাস করেছে। আজ যেটা অপোজিশন, পর মুহূর্তেই সেটা ক্যাপিটালিজমের সহকারী একটা পরিবেশনা হয়ে দাঁড়ায়। তাহলে যে কোনো ধরনের সংস্কৃতির গ্রাসের মধ্যে বা রিটেরিটোরিয়ালাইজেশনের মধ্যে বড় মাছ ছোট মাছকে গ্রাস করার যে একটা রাজনৈতিক রীতি, সেটা কিন্তু স্পষ্ট এই সমস্ত ক্ষেত্রে। ছৌয়ের গঠন প্রণালীর মধ্যে বেশ একটা স্বাধীনতা আছে, বিশেষ করে তার বিভিন্ন আঙ্গিকের মধ্যেকার সম্পর্ক খুব একটা নিবিড় বা আঁটো নয়। ঠিক যেরকম আঁটো আমরা দেখেছি বা বলেছি চুরিয়া চুরিয়ানি পালার মধ্যে, সেজন্য বহিরাগত আঙ্গিকের প্রবেশ বা তাদের সাহায্যে এটাকে নতুন মোড়কে গতি দেওয়ার ক্ষেত্রে খুব শক্ত এই এই চুরিয়া চুরিয়ানি পালা। কিন্তু ছৌয়ের ক্ষেত্রে কি হয়, এগুলো আপাত শৈথিল্যের ফাঁক ফোকর দিয়ে অনেক নতুন বৈশিষ্ট্য অনুপ্রবেশের সম্ভাবনা থাকে। ফলত বহিরাগত প্রভাবে, বিশেষত বিশ্বায়নের সময় ছৌয়ের দ্রুত পরিবর্তন হওয়া স্বাভাবিক। বাণিজ্যিক প্রভাবে এই পরিবর্তন যে সবসময় উচ্চতর সংস্কৃতির দ্বারা অধিভুক্তির দিকেই ছুটবে এমন নয়। লোক সংস্কৃতির বিশিষ্ট গবেষক, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, আমি যার কথা বোঝানোর চেষ্টা করছি তিনি হচ্ছেন আশুতোষ ভট্টাচার্য। উনি মনে করেন যে ছৌ নাচে যে মুখোশ ব্যবহার করা হয় সেগুলি নির্মাণের ক্ষেত্রে দেবতা ও অসুরের জন্য দুই ভিন্ন রীতি অনুসরণ করা হয়। একটু আগে আমি বললাম, আর একবার রিপিট করছি একটু বোঝার সুবিধার জন্য। দেবতাদের মুখোশগুলি পরিষ্কার ও হালকা রঙের সুমিত প্রসন্নতায় বিধৃত থাকে, আর অসুরদের মাস্কগুলো হয় কৃষ্ণবর্ণের এবং বিষদাকার দন্ত খচিত। আসলে ঝাড়খণ্ড, বিহার, পুরুলিয়া অঞ্চলের মানুষদের গায়ের রং কালো হওয়ায় তারা যখন ছৌ নাচের চরিত্র হিসেবে দেবতা সাজে, তখন তাদের মুখশ্রী পরিষ্কার ও সাদা রঙের মুখোশ দিয়ে ঢাকতে হয়। সাদা কালোর এই জাতিগত বিভিন্নতা ক্ষমতার রাজনৈতিক নির্মাণের নিরিখে আর্য সামাজিক প্রাধান্য ও জাতি বই সূচিত করে। তবে বিশ্বায়নের হাত ধরে আজ পুরুলিয়া অঞ্চলের আদিবাসী এথনিসিটি বিদেশি ও শহরবাসী মানুষের কাছে একটা এক্সোটিক ভালো লাগা তৈরি করেছে। তাই অনেক ক্রেতাই আদিবাসী দেবতাদের তাদের চেহারার রঙের সাথে মানানসই করে ভাবতে শিখেছে বা ভাবছে। ছৌ নাচের দেবদেবীর মুখোশ আজ কৃষ্ণবর্ণের মানুষরূপী মুখশ্রী হিসেবেই বিকোচ্ছে। এই ধরনের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির প্রভাব ছৌ শিল্পের নান্দনিক প্রকৃতির ওপরও যে পড়েছে তা বলাই বাহুল্য। তার মানে বিশ্বায়নের, গ্লোবালাইজেশনের সবটাই কিন্তু নেতিবাচক দিক নয়। দেখুন, বাণিজ্যিক কারণেই কিন্তু ছৌ নাচ আজকে তার প্রাণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেনি, এবং এই বাণিজ্যিকীকরণের কিছুটা প্রয়োজনীয়তা আছে বইকি। আমরা ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে প্রচুর আদিবাসী এই সমস্ত কৃষ্টি রয়েছে, সংস্কৃতি রয়েছে, আপনারা যদি কাজে নামেন তাহলে দেখতে পাবেন যেগুলো লুপ্ত প্রায়, খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি এই যে চুরিয়া চুরিয়ানি পালাটা আমরা খুঁজে পেলাম কি করে? যে সবর গ্রামে আমরা গেলাম, প্রত্যন্ত একটা গ্রাম, সেই গ্রামে গিয়ে দেখছি যে সেখানে কেউ চুরিয়া চুরিয়ানি পালার নামই শোনেনি, অথচ আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে চুরিয়া চুরিয়ানি যে গ্রামে প্রথম উদ্ভূত হয় সেই গ্রামটা লোকেট করলাম, সেই গ্রামটা খুঁজে পেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখছি তাদের কৃষ্টি এবং সংস্কৃতি সম্পূর্ণরূপে এমনভাবে পরিবর্তিত হয়ে গেছে যে আদিম যে সংস্কৃতি সেটার কোনো খেয়ালই তারা রাখে না। খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বাড়িতে গিয়ে, একটা মানে পর্ণমোচী একটা বাড়িতে গিয়ে দেখলাম যে সেই বাড়িতে একজন বৃদ্ধ লোক, সে আগলে রেখেছে একটা পুরনো ডায়েরি। অনেক খুঁজে পেতে পাওয়া গেল সেই ডায়েরির মধ্যে চুরিয়া চুরিয়ানি একটি পালা। আমাদের বেশ কিছুদিন রিসার্চ করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে, মানে এম্পেরিক্যাল গবেষণা, মানে স্থানে গিয়ে খুঁজে পেতে হয়েছে এই পালাটি। তাকে যখন আমরা বললাম, সে প্রায় 80 পর বৃদ্ধ,
80 ইয়ার্স এন্ড অ্যাবাভ, যে আপনি এই যে ডায়েরির মধ্যে যে পালাটা আমরা পেলাম, খুব সুন্দরভাবে লেখা পালা, সে প্রায় বুকে আগলে রেখেছে। আপনি কি এই নাটকটা, এই পালাটা করতেন? উনি ভাঙা ভাঙা মানে ভাঙা স্বরে বললেন যে হ্যাঁ আমি একসময় করতাম, কিন্তু এই স্মৃতিটা আমি ভুলতে পারি না। এখন আমার নাতি নাতনিরা এই কাজ আর করে না। আমরা আমাদের যে দলটা, আমাদের যে রিসার্চ যে টিমটা, তারা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এই গ্রামে থেকে এই দলটাকে সংঘবদ্ধ করব। যারা যারা এই নাটক করতে এখন মানে করেছে, আজ থেকে প্রায় 10 বছর আগে এটা করেছে, একটানা একটা পালা হিসেবে পারফরমেন্স করেছে, তাদেরকে একত্রিত করব। খুঁজে পেতে অনেক কষ্টে তাদেরকে আমাদের পয়সাও দিতে হয়েছে। শুধুমাত্র তো তারা করবে না নিজেদের জীবিকা ছেড়ে এসে, আমাদের যে গ্রান্ট, আমাদের যে প্রজেক্টের ইউজিসির যে প্রজেক্ট গ্রান্ট, সেই গ্রান্ট থেকে আমাদের যে পয়সা দেওয়ার মতো ছিল সেই পয়সা দিয়ে তাদেরকে একত্রিত করে আমরা 1 সপ্তাহ ধরে তাদেরকে অভ্যেস করালাম এই পালাটা করার জন্য। তারপরে সেই পালাটা যখন তারা উপস্থাপন করলো, তখন দেখলাম যে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা পালা, এবং সেই পালার মধ্যে অনেক রেপিটিশন রয়েছে এবং অনেক সময় গান বাজনা রয়েছে, সবই কিছু রয়েছে, কিন্তু এত রেপিটিটিভ এবং যেটা মানে আমাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছিল। তো ওই সময় আমরা ভাবছিলাম যে এটাকে কিন্তু মজা ঘষা করার দরকার, কারণ একেই তো বহুদিন এরা ব্যবহার করে না, তার মধ্যে পুরনো যে আঙ্গিক সেগুলোকে একটু পরিমার্জিত করে নতুন আঙ্গিকে, কারণ এখন তো জীবন অনেক বেশি দ্রুত হয়ে গিয়েছে, এখন বিশ্বায়নের এই পরিপ্রেক্ষিতে সেগুলো এই জিনিসগুলোকে, এই আদিম সংস্কৃতিগুলোকে কনজার্ভ করতে হলে, কনজার্ভ করার মানে শুধু তুমি ডিজিটালি সেটাকে আর্কাইভিং করে ডিজিটাইজ করে ছবি আকারে রেখে দেওয়াই নয়, কিন্তু মানে কনজার্ভ করতে গেলে সেগুলোকে তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, নইলে তো সেগুলো আর কোনোদিনও কেউ প্র্যাকটিস করবে না, সেগুলো তো হারিয়ে যাবে, সেগুলোকে সে গবেষণার বিষয় হয়ে থাকবে, সেগুলোকে মানে পারস্পরিক ধারা হিসেবে আদান প্রদানের স্থানটাকে আমরা হারিয়ে ফেলবো। এই প্রসঙ্গে আমি আমি বলি, আপনারা একটু দেখে নেবেন যে আমরা আমাদের বিভাগ থেকে, ইংরেজি বিভাগ থেকে এই গবেষণার পরিপ্রেক্ষিতে একটা আর্কাইভ বানিয়েছি, একটা ডিজিটাল আর্কাইভ বানিয়েছি। আমি আর্কাইভটার নামও আপনাদের বলে দিচ্ছি, সেটার নাম হচ্ছে জনলিপি আর্কাইভ। জনলিপি আর্কাইভ, JANALIPI, জনলিপি আর্কাইভ। আপনারা যদি গুগল করেন জনলিপি আর্কাইভ, আপনারা সঙ্গে সঙ্গে জনলিপি আর্কাইভ খুলে যাবে গুগলে, এবং দেখে নেবেন যে আমরা কিভাবে এগুলোকে ডিজিটাইজ করেছি, এই পালাগুলোকে, এই হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে। সমস্ত কিছু পাবেন না তার মধ্যে, কারণ সেগুলোকে আমরা কপিরাইটের জন্য প্রোটেক্ট করে রেখেছি। সেগুলো খুঁজে দেখতে হলে আমাদের যে মিউজিয়াম আছে এবং আমাদের যে গবেষণাগার আছে বিভাগে, সেই বিভাগে আপনাদের ভিজিট করতে হবে। আমাদের যে ল্যাব আছে, মানে আদিবাসী যে ল্যাব এবং যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা খুব রিচ। আপনাদের আমি আগে থেকেই আগাম অভ্যর্থনা জানিয়ে রাখছি, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে সেই ল্যাব ভিজিট করতে পারেন, সেখানে পুরো ডিজিটাল ডেটাগুলোকে পাবেন। আমাদের জনলিপি আর্কাইভে সবার কাছে, আমাদের কাছে কি যে জিনিসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কি নমুনাগুলো দেখতে পাবেন, যে কি কি ধরনের কাজ আমরা করেছি এবং কোন কোন জায়গায় গিয়ে আমরা এই দুষ্প্রাপ্য ক্ষয়িষ্ণু সংস্কৃতিগুলোকে খুঁজে পেয়েছি, আর্টিফ্যাক্টগুলোকে খুঁজে পেয়েছি, এবং কোন রিসোর্স পার্সনের মাধ্যমে এগুলো আমরা পেয়েছি তার নাম এবং তার ফোন নাম্বারও এই জনলিপি আর্কাইভের মধ্যে দেওয়া আছে। সুতরাং আপনারা যারা গবেষক, গবেষণা করবেন, আমি ধরেই রাখছি সবাই গবেষণা করবেন এই নিয়ে, তাদের কিন্তু খুব উপকার হবে। এই জনলিপি আর্কাইভ প্রত্যেক দিন প্রায় 2000 থেকে 3000 শট হয়, মানে সাইনিং হয়, আমরা দেখতে পাই আমাদের যে ডেটাবেস। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, যদি কাজ করতে ইচ্ছে হয় আপনারা আসতে পারেন। আসলে এবার আবার ফিরে আসি এই সাদা কালোর এই ব্যাপারটায়, যে এথনিসিটি আসলে বিদেশি ও শহরবাসী মানুষের কাছে একটা এক্সোটিক ভালো লাগা তৈরি করে। তাই অনেক ক্রেতাই আদিবাসী দেবতাদের তাদের চেহারার রঙের সঙ্গে মানানসই করে ভাবতে পারছে। ছৌ নাচের দেবদেবীর মুখোশ আজ কৃষ্ণবর্ণের মানুষরূপী মুখশ্রী হিসেবেই বিকোচ্ছে। এই ধরনের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির প্রভাব ছৌ শিল্পের নান্দনিক প্রকৃতির ওপরও যে পড়ছে তা বলাই বাহুল্য। চড়িদা সম্প্রদায়ের মহাভারত নির্ভর একটি ছৌ নাচের পালায় দেখানো হয় যে শিব
অর্জুনের সামনে এক আদিবাসী কিরাতের বেশে অবতীর্ণ হয়। ভয়ঙ্কর যুদ্ধের আগে অর্জুনের ক্ষমতা ও শক্তির একটা পরীক্ষা নেওয়ার জন্য বাণিজ্যিক উপাদান হিসাবে কিউরিয় রূপে যে মুখোশ বিক্রি হয় সেই একটি ব্যবহৃত হয় শিবের আদিবাসী মুখাবয়ব নির্মাণের জন্য। শিবকে আদিবাসী এবং লৌকিক দেবতা হিসেবে পুজো করার চল গ্রাম বাংলায় আছে। আর তার সাথে মহাকাব্যের আর্য বীরের কাহিনী মিলিয়ে একটা অ্যাকালচারেশন বা সামাজিক ও সাংস্কৃতিক সমীভবন ভারতীয় কৃষ্টির পৌরাণিক ইতিহাসের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ। মহাভারতের কাহিনীকার ব্যাসদেবের জন্ম রহস্য সেই জাতিগত মিশ্রণের প্রতি তার সম্মান প্রদর্শন আমাদের সকলের জানা। তাই ছৌ নাচের এই আঙ্গিকগত ও বিষয়গত হিন্দু আয়ন প্রকৃতপক্ষে স্থানিক চ্যুতি ডিটেরিটোরিয়ালাইজেশনের সাথে পুনঃস্থানীকরণ বা রিটেরিটোরিয়ালাইজেশনের প্রক্রিয়াকে মিলিয়ে দিয়েছে। ঠিক যেমন হিন্দু সংস্কৃতির আভিজাত্য লৌকিক আদিবাসী দেবতার কাছে প্রণিপাতের মাধ্যমে ইন্ডিজেনাইজড হয়েছে। এটাই গৌণ সাহিত্য বা সংস্কৃতির রাজনৈতিক উদ্দেশ্য সাধন। লোকায়ত সংস্কৃতি বা ফোক কালচারকে ডিলুজ ও গুয়াতরি নিয়মানুসারে মাইনর হিসেবে ধরতে পারলে সংখ্যাগুরু সংস্কৃতির সাথে এই উভমুখী স্থানান্তরণের প্রক্রিয়াটি তাকে ক্ষমতার মাপকাঠিতে পরিপূর্ণ করে তোলে। যে কোনো ছৌ পারফরমেন্সে আইকনিক চিত্রাবলীর একটা ক্রম উপস্থাপিত করা হয়, মানে পরপর কতগুলো ইমেজ আসতে থাকে। এর মধ্যে কিন্তু খুব ভালো করে যদি আপনারা চিন্তা করেন, আমি আজকে দেখাতে পারলাম না একটা ছৌ নাচ, আপনারা গুগল করলে দেখতে পাবেন, ছৌ নাচের নমুনা দেখতে পাবেন, সেই জন্য আমি আর স্লাইড শেয়ার করলাম না। কোনো একটা ছৌ নাচ দেখলে দেখতে পাবেন যে সিনগুলো পরপর আসতে থাকে এবং অনেক সময় মনে হয় যে একটা সিনের সাথে আর একটা সিনের হয়তো সেই অর্থে হঠাৎ করে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সেজন্য আমি বলেছি আঙ্গিকগুলোর মধ্যে যে সম্পর্কটা সেটা কিছুটা শিথিল। এর মধ্যে কিন্তু মডার্নিটি বা মডার্নিজমের একটা অদ্ভুত মিল আমি দেখতে পেয়েছি। আমরা তো ইংরেজি সাহিত্যে, আপনারাও করেন, মডার্নিজম নিয়ে চর্চা করেন যে কিছুটা ফ্র্যাগমেন্টেশনের একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু আবার একটা হলিস্টিক একটা চেতনাও তৈরি করে। তাহলে একদিকে যদি একটা সিনকে আমরা আলাদা করে দেখি, সেই সিনটা কিন্তু নিজেই একটা গল্প বা কাহিনী তৈরি করার ক্ষমতা রাখে। আবার সমস্ত সিনগুলোকে একত্র করলে, সিকোয়েন্স গুলোকে একত্র করলে একটা হলিস্টিক মানে সম্পূর্ণ হোল একটা চিন্তা ভাবনা তৈরি হয়। লোকায়ত সংস্কৃতি বা ফোক কালচারকে ডিলুজ ও গুয়াতরি নিয়মানুসারে তাই আমরা মাইনর হিসেবে ধরতে চাইলেও এটা কিন্তু মাইনর আর থাকছে না। দেখুন মডার্নিটির সাথে এর কি একটা চরম সংযোগ। এই জিনিসগুলো নিয়েই তো গবেষণা করা এবং গবেষণা করার প্রয়োজন রয়েছে। শুধু গবেষণা করলেই হবে না, এর সাথে কিন্তু আমাদের প্রকরণগতভাবে প্রকরণ শৈলীর একটা বিশেষ ব্যবহার করে এগুলোকে বোঝার দরকার হয়। আপনারা তো জানেন যে কলোনাইজেশনের ফলে আমরা যতক্ষণ না আমাদের দেশীয় কৃষ্টিকে বিদেশে রপ্তানি করতে পারছি বা তাদের কাছে তুলে ধরতে পারছি এবং তাদের আঙ্গিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাদের আঙ্গিক ব্যবহার করছি না, তাদের আঙ্গিক দিয়ে, তাদের দৃষ্টিকোণ দিয়ে, তাদের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ততক্ষণ কিন্তু আমরা দানা পানি পাবো না। সুতরাং এই কাজটা আমি বলছি আপনারা যারা ভবিষ্যতের স্কলারশিপ মানে রিসার্চ করবেন তাদের পক্ষে বিশেষভাবে দরকার। ইউজ থিওরিটিক্যাল টুলস মানে থিওরিটিক্যাল পার্সপেক্টিভস। আমি সেই জন্য বিশেষ করে আজকে এই ফরাসি দুই দার্শনিকের কথা নিয়ে এলাম, জাস্ট একটা নমুনা দেওয়ার জন্য যে এই দার্শনিকের চোখ দিয়েও কিন্তু আমাদের দেশীয় কৃষ্টিকে আমরা বুঝতে পারি। আমি বারবার বলছি, এটা যতক্ষণ না আপনারা করছেন আমাদের দেশীয় কৃষ্টি কিন্তু দেশীয়ই থেকে যাবে। বিদেশের বাজারে তাকে তুলে ধরা, তার মূল্যকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার পারঙ্গম হয়ে উঠব না।
আমরা সেই পিছিয়েই থাকবো। যে কোনো ছৌ পারফরমেন্স এই আইকনিক চিত্রাবলীর এই যে ক্রম, সেটা আমি এক্ষুনি বললাম মডার্নিটির সাথে সংযুক্ত বা সম্পর্কিত। আজকাল যেমন অনেক পারফরমেন্সে হিন্দি চলচ্চিত্রের মূল ধারা থেকে গান ও টিউন ধার করে ব্যবহার করা হচ্ছে। এটা কেন সম্ভব হলো? কারণ এই যে সিনগুলো, এই সিনগুলোর ভেতরে ফ্র্যাগমেন্টেশন আছে, আর কি আছে, আঙ্গিকগুলোর মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে একটা শিথিলতা আছে। এই যে গ্যাপ, এই গ্যাপগুলোর ফোকর দিয়ে পপুলার কালচার অনুপ্রবেশ ঘটেছে। সেটা কিন্তু একদিক দিয়ে আমি সম্পূর্ণ নেতিবাচক বলবো না, সেটা কিন্তু ছৌ নাচকে বাঁচিয়ে রাখতে বিশেষভাবে সক্ষম হয়েছে। এবার বলি যে এই যে ছৌ নাচ আশুতোষ ভট্টাচার্যের মধ্যে, এই ছৌ এর মধ্যে একটা আচারগত বা সময়ানুক্রমিক, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিচুয়ালিস্টিক বা ক্যালেন্ড্রিক্যাল নৃত্যানুষ্ঠান বা আদিকালে সূর্য দেবতার উদ্দেশ্যে পরিবেশিত এক ধরনের কৃষ্টি রয়েছে, যাতে সূর্য দেবতার আশীর্বাদে কৃষিকার্যে ভালো ফল পাওয়া যায়, যাতে ভালো ফসল উৎপন্ন হয়। এবারে কিন্তু হিন্দু দেবদেবীর থেকে আমি সরে গেলাম, মানে আদিমকালের যে ছৌ, সেই ছৌয়ের কথায় আসছি, যেখানে প্রকৃতির দেবতা সূর্যের উপাসনা রয়েছে এবং সম্পূর্ণটাই রয়েছে প্রকৃতিগত কারণ, যাতে সূর্যের তেজ, ভূমি, যে ভূমিতে তারা ফসল উৎপন্ন করবে বা যেখানে যেটা হচ্ছে ফার্টিলিটি সূচক, সেটা সম্পূর্ণরূপে মানে ইনফার্টাইল না হয়ে যায়, অ্যারিড না হয়ে যায়, সেখানে যেন ফসল উৎপন্ন করতে পারে, সেজন্য সূর্যের কাছে কাকুতি হচ্ছে এই নাচের ফল। আশুতোষ বাবুর মতে ছৌ নাচের সূত্রপাত হয় পুরুলিয়া অঞ্চলের ডোম সম্প্রদায়ের নৃত্যগীতের মধ্য দিয়ে। এই ডোমরা সমরবিদ্যায় পারদর্শী ছিল এবং স্থানীয় গোষ্ঠীপতিদের হয়ে যুদ্ধ করত। ইংরেজ শাসনকালে স্থানীয় গোষ্ঠীপতিরা পর্যুদস্ত হয় এবং তাদের অধীন এই ডোমরা কর্মহীন হয়ে পড়ে। তখন তারা এই ছৌ নৃত্যকে জীবিকা করে বাঁচার চেষ্টা শুরু করলো। একজন গোষ্ঠীপতি ক্রমে ক্ষমতা অর্জন করে হিন্দু রাজারূপে আত্মপ্রকাশ করলেন। তারই উদ্যোগে ডোমদের এই সমর নৃত্যে ক্রমশ হিন্দু পৌরাণিক কাহিনী ও বিষয়বস্তুর অনুপ্রবেশ ঘটতে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রয়োজনে ছৌ তার আসল রূপটি হারায়। আরেকবার এই মুহূর্তে আরেকটু ডাইগ্রেস করছি, তুলনামূলক সাহিত্য বিভাগ বলেই আমি, ভাষা ও সাহিত্য বিভাগ বলেই আমি এটা বলছি। আপনারা অনেকেই জানেন, যে যারা জানেন না তারা, তাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, যে এই যে ডোম, এই ডোমরা তো সমরবিদ্যায় পারদর্শী ছিল এবং এরা আসলে চিফটেনদের আন্ডারে, মানে গোষ্ঠীপতিদের আন্ডারে মার্শাল রেস ছিল একটা। মার্শাল রেস মানে হচ্ছে যারা যুদ্ধ করত, এবং যারা যুদ্ধ করে, যাদের পেশা হচ্ছে যুদ্ধ, যুদ্ধ ছাড়া যারা আর কিছু জানে না এক সময়, তাদের সারা জীবন, তাদের সারা দিনটাই যুদ্ধকে মাথায় রেখেই তাদের কর্মসংস্কৃতিটা তৈরি হয়। এইরকমই একটা জাতি ছিল। আবার ঠিক যেরকম গ্রিসের নমুনা নিয়ে আনলাম বোঝানোর জন্য, ঠিক তেমনি ভাবে আমি ইউরোপের আরেকটা দেশের দিকে চলে যাই বোঝানোর জন্য, যে আদিম সংস্কৃতি কিন্তু এক অর্থে ভারতীয় আদিম সংস্কৃতি এবং বিদেশের অন্যান্য যে আদিম সংস্কৃতি, তার যে মূল যে চরিত্রটা সেটা একরকম। আমি এবারে যে আদিম সংস্কৃতির কথা বলছি ডাইগ্রেশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে টিউটনিক কিছু ট্রাইবের কথা। আপনারা নাম শুনে থাকবেন টিউটনিক ট্রাইব। এটা হচ্ছে আদিমকালে, মানে খ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই জার্মানিয়া বলে, এখন যেখানে জার্মানি, এখন যেখানে চেকোস্লোভাকিয়া, এখন যেখানে সুইজারল্যান্ড, সেখানে সেই মূল ভূখণ্ডে, ইউরোপের মূল ভূখণ্ডে জার্মানিয়া বলে একটা জায়গা ছিল। মানে আমি ধরে নিচ্ছি এটা খ্রিস্টের জন্মের পরেও প্রায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দী পর্যন্ত ওই জার্মানিয়ার মানে কৃষ্টি আমরা দেখতে পাই। এই জার্মানিয়া অঞ্চলে যে সমস্ত মানুষ বাস করত, জার্মানিয়া, সেই সমস্ত মানুষের যে কথ্য ভাষা ছিল, সেই ভাষাটা ছিল হচ্ছে টিউটনিক, TEUTONIC, টিউটনিক।
এবং তারা আগেই বলেছি এই যে রাজনৈতিক যে পট পরিবর্তন, এগুলো সমস্ত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই যে ফ্রান্স আলাদা হলো, অস্ট্রিয়া আলাদা হলো, চেকোস্লোভাকিয়া আলাদা হলো, এই যে রাজনৈতিক বর্ডার বা পলিটিক্যাল স্টেট গুলো তৈরি হলো কিন্তু অনেক পর। এই সমস্ত যে গোষ্ঠীগুলো, সেগুলো সমস্ত ক্ল্যান বা ট্রাইবাল গোষ্ঠী হিসেবে বাস করতো মূল ভূখণ্ড বা জার্মানিয়া। এদের যে ভাষা, সেই ভাষার ডায়ালেক্টাল মানে উপভাষার তারতম্য ছিল, কিন্তু সমস্ত ভাষাগুলোকে একত্রে বলা হতো টিউটনিক ভাষা। এবং এদের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি ছিল কিন্তু মার্শিয়াল, মানে তারা যুদ্ধ করতো সারাক্ষণ, স্বাভাবিকভাবে যুদ্ধ করতো। কেন যুদ্ধ করতো না? ল্যান্ডের জন্য যুদ্ধ করতো। এটা কিন্তু ভীষণভাবে আর্থ সামাজিক একটা কৃষ্টি। ল্যান্ডের জন্য যুদ্ধ করতে হতো, কারণ কি? দেখুন, সেই সময় যদি একটু সময় দেন আমি একটু বলে নিই, তাহলে আপনাদের চিন্তাটা, মানে আমি স্টুডেন্টদের জন্য মেনলি বলছি, শিক্ষকদের জন্য না। হ্যাঁ স্যার, আপনি বলুন, সময় আছে, আপনি বলুন স্যার। যাদের 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 সমস্ত কৃষিটাই ছিল যুদ্ধ নির্ভর, তারা কি করতো সেই সময়? এখন তো ল্যান্ড রিফর্মস হয়, মানে বিভিন্ন রকম সার দিয়ে এবং বৈজ্ঞানিক ভাবে আমরা বীজ বপন করতে পারি এবং জমির উর্বরা শক্তি বৃদ্ধি করতে পারি। কিন্তু আমি যে সময়ের কথা বলছি, খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টীয় শতাব্দীর প্রথম দিকে, সেই সময় তো এই ধরনের ইমপ্রুভড সায়েন্টিফিক ডিসকভারিজ হয়নি। তার ফলে কি হয়েছিল, যে একটা অংশে যখন আমি চাষ করছি, সেই চাষের একটা পার্টিকুলার লিমিটেশন ছিল, সেই জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যেত খুব তাড়াতাড়ি। তার ফলে সেই জমিটাকে যদি আমি সায়েন্টিফিক্যালি রিফর্ম করতে না পারি, নতুন বীজ না করতে পারি, তাহলে আমার কি প্রয়োজন হবে? সেই জমি ছেড়ে অন্য জমিতে চাষ করার প্রয়োজন হয়ে পড়বে। তাহলে এই যে টিউটনিক জাতিগোষ্ঠীগুলোর কথা বলছি, তারা কি করছে? তারা যখনই দেখছে একটা জমি অনুর্বর হয়ে পড়ছে, তখন পার্শ্ববর্তী জমির খোঁজে তারা বেরিয়ে পড়ছে সেই জমিতে চাষ করার জন্য। কিন্তু পার্শ্ববর্তী জমি তো আর একটা ক্লান, আর একটা আদিবাসী গোষ্ঠীর কবলে রয়েছে। তখনই জমির দখলদারির জন্য শুরু হচ্ছে সংঘাত, মারপিট। আমাদের যে সভ্যতা তার থেকে ভিন্ন কিছু না, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সেই জিনিসই করে যাচ্ছি। দখলদারির যে সংগ্রাম, এর টেরিটরিকে আমার চাই, গ্রাস করার সংগ্রাম। ওদের সংগ্রামটা আরেকটু লেস সাটল ছিল, মানে আরেকটু স্থূল ছিল। আমাদের সংগ্রামটা আরেকটু ডেলিকেট, কারণ আমরা মাথা ব্যবহার করতে পারি, তো আমরা তো খুব সভ্য, মানে ওদের মতো কোট অ্যান্ড কোট অসভ্য না। এই মাত্র পার্থক্য। তাহলে দেখুন, এই যে যুদ্ধটা তৈরি হচ্ছে কিন্তু ল্যান্ড বা টেরিটরি দখলদারি। এবং এই যুদ্ধ, তাহলে সারাক্ষণ যুদ্ধ করছে তারা, এবং যুদ্ধ করতে 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 কি হচ্ছে? এক সময় গিয়ে তো উত্তরে, ইউরোপের উত্তরে কি? নর্থ সি। উত্তরে ইউরোপের পশ্চিমে কি? আটলান্টিক ওশান। তাহলে এক সময় তারা গিয়ে জলে পড়বে, তার আর তো ল্যান্ড নেই। তাহলে কৃষি কার্য ছেড়ে ট্রাইবালদের আর একটা উপজীবিকা কি? তারা হচ্ছে জঙ্গলের বাসিন্দা। তাহলে জঙ্গলও তো তারা কেটে সাফ করে দিচ্ছে। তাহলে জঙ্গলের পশু পাখি মারছে, জঙ্গলের ব্যবহার করছে, জঙ্গলও নষ্ট হচ্ছে, কৃষি কার্যের ফলে জমি অনুর্বর হয়ে পড়ছে। সুতরাং কন্টিনিউয়াস বিভিন্ন ক্লানের মধ্যে সংঘাত লেগেই থাকতো। তাহলে ওদের স্পিরিটটা কিন্তু সারাক্ষণ যুদ্ধের স্পিরিট। তাহলে এই আদিবাসীরা সারাদিন যুদ্ধ করার পর যখন সন্ধ্যেবেলা যুদ্ধ করতো না, আগুন জেলে সবাই গোল হয়ে বসতো, তখন তারা কিসের সংস্কৃতি করত? তারা সুরাপান করত আর নেচে নেচে গান গাইতো। লিখিত কোনো সংস্কৃতি ছিল না, ওরালি ট্রান্সমিটেড হতো তাদের সাহিত্য, তাদের সংস্কৃতি। এবং তারা যে গান রচনা, মুখে মুখে গান রচনা করত, এবং তারা যে নাচ তৈরি, নৃত্য, অভিনয় তৈরি করত, তার মূল বিষয়বস্তু এবং আঙ্গিক ছিল ওরা সারাদিন যে যুদ্ধবৃত্তি করছে, যে যে হিরোইক স্পিরিটটা, সেই হিরোইক স্পিরিটটাকে ধরে রাখার চেষ্টা করত তাদের গানের উপজীব্য বিষয় হিসাবে। বোঝা যাচ্ছে? এর মধ্যে যারা একটু মানে মানে ইউরোপিয়ান সাহিত্য পড়েছেন বা ইংরেজি সাহিত্য পড়েছেন, আপনারা বুঝতে পারছেন আমি কোন সাহিত্যের দিকে ইঙ্গিত করছি। এই যে ট্রাইবগুলো, এই যে টিউটনিক ট্রাইবগুলো, এই টিউটনিক ট্রাইবগুলোই কিন্তু এক সময় সমুদ্র ক্রস করে, মানে আটলান্টিক ওশান ক্রস করে ক্রমশ দক্ষিণ দিকে আসতে শুরু করে, এবং এসে ওয়ান ফাইন মর্নিং ইংল্যান্ড আবিষ্কার করে ফেলল।
মানে সুন্দর একটা শস্য শ্যামলা দ্বীপ আবিষ্কার করলো এই জার্মানিক বা টিউটনিক ট্রাইব গুলো, এবং ঝাঁপিয়ে পড়লো, এই টিউটনিক ট্রাইব গুলো ঝাঁপিয়ে পড়লো ইংল্যান্ডের ভূখণ্ডে। ইংল্যান্ডে তখন নিজস্ব অনেক উপজাতি বাস করছে, তারা কিন্তু খুব পিসফুলি কৃষি কার্য করছে, তারা কিন্তু অত যুদ্ধ করতো না। এই সমস্ত ট্রাইবদের নাম হচ্ছে অ্যাঙ্গলস, কেলস এরা। কিন্তু এই যে যুদ্ধে পারদর্শী যে জার্মানিক ট্রাইবরা, তারা তো সারাক্ষণ যুদ্ধ করে এসেছে, তাদের এই যুদ্ধ বা সমর আঙ্গিকের সাথে, সমর দক্ষতার সাথে পেরে উঠবে কেন এই পিসফুল ট্রাইব গুলো ইংল্যান্ডে? তখন ইংল্যান্ডের এই পিসফুল ট্রাইব গুলো হার স্বীকার করলো টিউটনিক ট্রাইবদের কাছে। তারা পালিয়ে গেল। কোন দিকে পালিয়ে গেল? দেশ ছেড়ে পালিয়ে গেল না, তারা ইংল্যান্ডের পশ্চিমে এবং উত্তর দিকে পালিয়ে গেল। তাই পশ্চিম দিকে, ইংল্যান্ডের পশ্চিমে কি আছে? আছে ওয়েলস, আছে আয়ারল্যান্ড, সেই দিকে চলে গেল। আর উত্তরে কি আছে? আছে স্কটল্যান্ড, সেই দিকে চলে গেল। তাহলে টেমসের যে অববাহিকা, টেমসের যে ভ্যালি, সেই ভ্যালিটাকে দখল করে নিল এই টিউটনিক ট্রাইবসরা। এবং তাদের যে ভাষাটা, সেটা হচ্ছে টিউটনিক ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি হাই জার্মানিক ল্যাঙ্গুয়েজ। ইংল্যান্ডে প্রথম হাই জার্মানিক ল্যাঙ্গুয়েজের চাষ শুরু হলো। শুধু জমির চাষই না, সংস্কৃতিতে নতুন চাষের কলোনাইজেশন হলো, নতুন চাষ শুরু হলো। অনেক আদিবাসী, ইংল্যান্ডের অনেক আদিবাসী কেলস এবং অ্যাঙ্গলস আছে, যারা দাঁতে দাঁত চেপে নিজেদের ভূমিটাকে আঁকড়ে পড়ে রইল যে না, আমার জমি ছেড়ে আমি যাব না। তাহলে কি হলো? অনেকে মারা গেল এই সমস্ত টিউটনিক ট্রাইবদের সাথে যুদ্ধে পেরে না উঠে। আবার অনেকে বশ্যতা স্বীকার করে এই টিউটনিক যে জাতি, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক সৃষ্টি করলো। তাহলে বোঝা যাচ্ছে দেখুন কিরকম একটা অ্যাকালচারেশন হচ্ছে। শুধু অ্যাকালচারেশন হচ্ছে না, রেশিয়াল মিক্সচার তৈরি হচ্ছে, জাতিগত রক্তের মিশ্রণ তৈরি হচ্ছে ইংল্যান্ডের মানুষের সাথে জার্মানিক মানুষের সাথে। এখন যে ইংরেজিটা আমরা বলি, সেই ইংরেজিটা কিন্তু ইংল্যান্ডে উৎপন্ন হলেও এর মধ্যে ম্যাক্সিমাম যে ইনফ্লুয়েন্সটা, সেটা কিন্তু জার্মানিক ইনফ্লুয়েন্স। তাই জন্য ইংরেজিকে আমরা বলি হাই জার্মানিক ল্যাঙ্গুয়েজ। এই ডাইগ্রেশনটার মূল কারণ ছিল, এই যে ডাইগ্রেশনটা করলাম, এই মূল কারণ হলো বোঝানো যে এর মূল কারণ হলো, এক মিনিট ফোন আসলে ধরে বলবি যে একটা ওয়েবিনার করছি। এর মূল কারণ হলো বোঝানো যে একটা সর্বজনীন একটা ব্যাপার রয়েছে। কিন্তু সমস্ত আদিবাসী কিন্তু এক সৃষ্টির আদিকালে চলে গেলে দেখবেন যে যে সময়টাকে আমরা অসভ্য বলছি, সভ্যতার জাগরণ হয়নি, তখন কিন্তু এই যুদ্ধবিদ্যা বা নিজেদের মধ্যে সংঘাত, ক্ল্যানিশ ওয়ার, এইগুলোর মধ্য দিয়ে, এগুলোকে বলে ইন্টারনেসাইন ওয়ার, এইগুলোর মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই যে জার্মানিক ট্রাইব গুলো ইংল্যান্ডে এলো, সেই জন্য ইংল্যান্ডের প্রথম যে কবিতা, মানে ইংরেজি সাহিত্যের প্রথম যে কবিতা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে বিওলফ, প্রথম বীর গাথা, হিরোইক পোয়েট্রি। এই বিওলফের বিষয়বস্তু কিন্তু পুরো আদিবাসী বিষয়বস্তু। এই আদিবাসী বিষয়বস্তু জার্মানি থেকে আমদানি করা, অর্থাৎ জার্মানিক এই টিউটনিক ট্রাইবের যে বীর গাথা, তাদের যে সমর বিদ্যার যে পরাক্রম, সেইগুলো নিয়ে যে ওরাল লিটারেচার তৈরি করেছিল, সাহিত্য বা সংস্কৃতি তৈরি করেছিল, আজ বিওলফ লেখার মধ্যে দিয়ে সেগুলো শুধু লিখিত হলো মাত্র। সুতরাং ইংল্যান্ডের প্রথম সাহিত্য কিন্তু সেই অর্থে ওল্ড ইংলিশ লিটারেচার কিন্তু হচ্ছে বিওলফ, সেটাও কিন্তু আদিবাসী সাহিত্য। আদিমকালে, আবার ফিরে আসি, আদিমকালে মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অশুভ শক্তিকে দায়ী করত। এগুলো থেকে রেহাই পেতে এবং শুভ দৈব শক্তিকে সন্তুষ্ট করতে জাদু ঐন্দ্রজালিক প্রক্রিয়া হিসেবে নৃত্যের উদ্ভাবন হয়েছিল বলে অনেকে মনে করেন। অর্থাৎ আমি ভাষা যদি ব্যবহার করতে না পারি, উন্নত মানের ভাষা যদি ব্যবহার করতে না পারি, আমার শরীরের মধ্যেই একটা ভাষা রয়েছে। আমরা যারা থার্ড থিয়েটারের কথা জানি, তারা তো আমরা জানি যে শরীরকে কিরম ভাবে ব্যবহার করা হয় থার্ড থিয়েটারে। শরীরের একটা উন্মাদনা আছে, একটা ভাষা আছে। সেই ভাষাটাকে আমরা মূল্যায়ন করতে পারি, সেই ভাষাটাকে আমরা কিন্তু এক উত্তেজক ভাষা হিসাবেও প্রয়োগ করতে পারি। তাহলে এই আদিবাসীদের, যাদের মৌখিক ভাষাটা খুব উন্নত ছিল না,
যাদের দৈহিক ভাষাটা খুব শক্তিশালী ছিল, তারা দৈহিক ভাষার মধ্য দিয়ে মনে করত যে প্রকৃতিকে আমরা একটা মেসেজ পাঠাবো বা প্রকৃতির দেবদেবীদের সন্তুষ্ট করতে আমরা পারবো। সুতরাং এই যে দৈহিক ভাষা বা শারীরিক ভাষার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একটু বাদে আর কয়েক মিনিটের মধ্যেই আমি একটা মনস্তাত্ত্বিক কনসেপ্টের কথা বলবো, সেই জায়গাটায় আসলে যদি একটু ধৈর্য ধরেন। এখন আমি বলি একটা উদ্ধৃতি, একটা কোটেশন ব্যবহার করছি, সেটা হচ্ছে জিন হ্যারিসনের এনশিয়েন্ট আর্ট এন্ড রিচুয়াল। এই বইটাও আপনারা দেখতে পারেন। জেন হ্যারিসন, JANE, জেন হ্যারিসন, HARRISON, জেন হ্যারিসনের এই বইটা আপনাদের লাইব্রেরিতে, মানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাবেন, ন্যাশনাল লাইব্রেরিতেও আছে বইটা। তার নাম হচ্ছে এনশিয়েন্ট আর্ট এন্ড রিচুয়াল। এই গ্রন্থে জেন হ্যারিসন বলছেন, কোট, when a savage wants sun or wind or rain, he does not go to church and prostrate himself before a false god. He summons his tribe and dance a sun dance or rain dance. Unquote. আরেকটা বইয়ের কথা বলি, মানে আমি ভবিষ্যতের যারা গবেষক তাদের উদ্দেশ্যে বলছি। আরেকটা বই উইলিয়াম ক্রুক, এটাও আপনারা পাবেন ন্যাশনাল লাইব্রেরিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে থাকার কথা, আপনারা একটু দেখে নেবেন। উইলিয়াম ক্রুক, CROOKE, উইলিয়াম ক্রুক। বইটা 2 খণ্ডের বই, 2টো ভলিউমের বই। বইটার নাম হচ্ছে পপুলার রিলিজন অ্যান্ড ফোকলোর অফ নর্দার্ন ইন্ডিয়া। পপুলার রিলিজন অ্যান্ড ফোকলোর অফ নর্দার্ন ইন্ডিয়া। এই গ্রন্থে উইলিয়াম ক্রুক একই ধরনের একটা ধারণা পোষণ করছেন। উনি বলছেন, কোট, in all rites মানে rituals, dancing as a means of scaring the demon of evil holds an important place, unquote. এটা একটু মনে রাখবেন। একটু বাদে আমি একটা ফ্রয়েডিয়ান সমীক্ষা কথা বলবো, সেটা বিশেষভাবে কাজে লাগবে। এই শরীরের যে ভাষা, সেটা কতটা ইম্পর্টেন্ট। এই শরীরবৃত্তীয় ভাষাটা কিন্তু মুখ্য সাহিত্য বা মুখ্য সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষভাবে ইম্পর্টেন্ট। সেটা ফ্রয়েড চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, সেটা আমরা বুঝবো একটু বাদে। এই ধরনের যে ধারণা, সেটা আশুতোষ ভট্টাচার্য পরবর্তীকালে 1965-এ তার বিখ্যাত বাংলা লোক সাহিত্য, এই গ্রন্থটা আপনাদের লাইব্রেরিতেই আছে। আর আশুতোষ বাবু তো ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলা লোক সাহিত্য ওনার বইটার নাম, আশুতোষ ভট্টাচার্যের। এই গ্রন্থেও এই বিষয়ে উনি সহমত পোষণ করছেন। উনি বলছেন, আশুতোষ বাবু বলছেন, কোট, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আদিম সমাজ হইতে উদ্ভূত এই ক্রিয়া পরিত্যক্ত না হইয়া বরং নানা দিক হইতে শিল্প ও সৌন্দর্য বোধের দ্বারা যুগোচিত পরিমার্জনা লাভ করিয়া আধুনিক জীবনে সামাজিকতার প্রয়োজনেও ইহাকে রক্ষা করা হইয়াছে। সুতরাং ইহার ধারা অত্যন্ত প্রাচীন মানব সভ্যতার ক্রমবিকাশের ধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাংঘাতিক একটা কথা বললেন, ভেরি রাইট অবজারভেশন। একটা এরপরে আরেকটা দিকে আসছি, যার পরে মানে ফ্রয়েডকে আনা আমার পক্ষে সুবিধা হবে। এই যে শরীরের ভাষা, এই শরীরের ভাষার মধ্যে কিন্তু একটা যৌন স্পর্ধা আছে, একটা যৌন স্পৃহা, যে এই নৃত্য উদ্ভবের পেছনে কাজ করেছে সেটাও স্বীকার করে নেন ওয়াফিল আহমেদ। ওয়াফিল আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট গবেষক। ওয়াফিল আহমেদ 1974 সালে প্রকাশিত বাংলার লোক সংস্কৃতি গ্রন্থে, বাংলার লোক সংস্কৃতি 1974 সাল, ওয়াফিল আহমেদ, দেখে নেবেন। উনি বলছেন কোটেশনের মধ্যে, নৃত্যে নরনারীর অঙ্গভঙ্গির কলা কৌশল এবং পরস্পরের নৈকট্য পরিশেষে যৌন বোধকে তীব্র করে। এই আদিম ধারণা থেকে নৃত্যের চর্চা অসম্ভব ছিল না, আনকোট। শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে সুদীর্ঘ শিক্ষা, দেহভঙ্গিমার নিয়ন্ত্রিত প্রকাশ প্রয়োজন। অন্যদিকে লোক নৃত্যের বেলায়
এ জাতীয় আয়াসসাধ্য শিক্ষা দরকার হয় না। তবে তাই বলে ইচ্ছা মতো অঙ্গভঙ্গি করলেই যে নৃত্য হয় তাও নয়। এখানে শিল্পীরা নাচতে নাচতেই শিক্ষা লাভ করে। এই প্রসঙ্গে প্রসাদ রায় বলেন, প্রসাদ রায়ের এটা বইয়ে পাবে না, তোমরা পাবে এটা মাসিক বসুমূর্তি, আমাদের ন্যাশনাল জাতীয় গ্রন্থাগারে আছে। মাসিক বসুমূর্তি, কার্তিক 1356, কার্তিক 1356, মাসিক বসুমূর্তি। প্রবন্ধটার নাম হচ্ছে ভারতীয় নৃত্যের নবজন্ম, ভারতীয় নৃত্যের নবজন্ম, মাসিক বসুমতী 1356, কার্তিক। ওখানে উনি বলছেন, লোকনৃত্যের জন্য কৃত্রিম মাচা বাঁধতে, আলো জ্বালতে বা পট ঝোলাতে হয় না। শিল্পীদের পায়ের তলায় থাকে অনাদৃত শ্যামল ভূমি, মাথার উপর থাকে অসীম আকাশের নীলিমা। শিল্পী হয়তো সেখানে নিজেদের শিল্পী বলেই জানে না। শুকনো ব্যাকরণের বাঁধা বচনও তাদের অজানা। নাচে তারা অচলায়তন থেকে মুক্ত, প্রবল জীবনের আনন্দে এবং অঙ্গভঙ্গে ছন্দে ছন্দে প্রকাশ করে সরল প্রাণের আশা আকাঙ্ক্ষায়। খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা। যে কোনো জাতির সত্যিকারের আত্মা খুঁজে পাওয়া যায় তার লোক নৃত্যে। সেজন্য জঁ ফ্রেডেরিক শেভালিয়ারের যেই ইঙ্গিত আমি দিলাম, যে উদাহরণটা আমি দিলাম, যার কর্মকাণ্ডের সাথে আমরা বিশেষভাবে জড়িত, থিয়েটার পারফরমেন্সের সাথে জড়িত, ত্রিমুখী প্ল্যাটফর্মের সাথে আমরা জড়িত, সেখানেও সারা রাত ব্যাপী যে অনুষ্ঠানটা হলো, অন্ধকারের মধ্যে জ্যোৎস্নালোকিত রাতে একটা নদী বাঁধের ওপরে, সেটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ নীলিমার নিচে এবং শ্যামল ভূমির ওপরে একটা সাংস্কৃতিক আদিম পরিমণ্ডলের মধ্যে। এখানে এবার একটু ফ্রয়েডের কথায় আসি। আপনাদের ভালো লাগবে, যারা জানেন তাদের কথা আমি ছেড়ে দিলাম, যারা জানেন না তারা একটু বুঝে নিন। ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড, সবাই নাম শুনে থাকবেন। একটা তো দিগন্ত তৈরি করেছিলেন, মানে 20 শতাব্দীর শুরুতেই। সিগমন্ড ফ্রয়েড একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস। সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, অর্থাৎ সভ্যতা এবং সভ্যতার যে ডিসকন্টেন্টস, মানে সভ্যতার যে ডিসকন্টেন্টস বাংলা ঠিক করে বলবো, মানে ভালো না লাগা যে ব্যাপারটা, সভ্যতাকে আমরা ভালোবাসি না অ্যাকচুয়ালি। কেন? এই যে এসেটা বা এই যে গ্রন্থটা, এই গ্রন্থে তৃতীয় যে চ্যাপ্টার, যে অধ্যায়, সেই অধ্যায়ে ফ্রয়েড বলছেন যে দেখুন, আমি ইতিহাস খুব কম জানি। এটা তো বিনয়। ফ্রয়েড বলছেন আমি ইতিহাস কম জানি, আমি ইতিহাস খুব কম জানি, কিন্তু যেটুকু জানি সেটুকু থেকে আমি বলতে পারবো যে পশ্চিমী সভ্যতা যখন প্রথম প্রাচ্য সভ্যতার সাথে মিলিত হলো বা প্রাচ্য সভ্যতাকে বুঝতে পারলো বা দেখতে শিখলো, সেটা অবশ্যই কলোনাইজেশনের সময়, তখন কিন্তু পশ্চিমী ভাবনা এবং পশ্চিমী সভ্যতার সবচেয়ে বড় সংকট তৈরি হলো। এই সংকটটা বলতে উনি বুঝিয়েছেন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হলো। মারাত্মক একটা কথা বললেন কিন্তু ফ্রয়েড, নিজে পশ্চিমী সভ্যতার প্রোডাক্ট হয়েও। কি বলছেন? যে পশ্চিম যখন পূর্বকে দেখলো তখন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হলো। একথা উনি বলছেন। কেন বলছেন? কারণ উনি বলছেন যে পূর্বের যে আদিমতা, যে ন্যাচারাল, যে প্রাকৃতিক উপায়ে যে বাঁচার যে প্রক্রিয়া, যে প্রাণস্পন্দন, তার মধ্যে নিজেদের লিবিডো বা নিজেদের যে শারীরিক প্রবৃত্তি গুলো, যে লিবিডিনাল যে প্রবৃত্তি গুলো, সেগুলো ফুলফিলমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক। কিন্তু পশ্চিমী সভ্যতা বা সিভিলাইজেশন এত বেশি স্ট্রেইটেন, মানে এত বেশি স্ট্রেইট জ্যাকেটেড এবং রেজিমেন্টেড, মানে আপনারা ধরুন না, ইংলিশ পাবলিক স্কুল, যে পাবলিক স্কুলে আমাদের কলোনাইজার গুলো তৈরি হয়েছিল, তারা কি শিখিয়েছে? সাংঘাতিক একটা ডিসিপ্লিন শিখিয়েছে। এই ডিসিপ্লিন গুলো আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মেনে নিতে পারি? আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু ডিসিপ্লিন বিরোধী, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। আমরা ডিসিপ্লিন হতে চাই না। আমাদের শারীরিক যে প্রবৃত্তি, আমাদের যে লিবিডিনাল ডিজায়ার গুলো, সেগুলোকে চরিতার্থ করার মধ্যে আমাদের সবচেয়ে
বেশি স্যাটিসফ্যাকশন। তাই পশ্চিম যখন দেখলো যে পূর্ব তাদের শারীরিক প্রবৃত্তির যে চাহিদাগুলো সেগুলো অনেক ন্যাচারালি ফুলফিল করতে পারছে, অথচ হায় আমরা সেটা পাচ্ছি না, তখন তাদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশন তৈরি হলো। সুতরাং কলোনাইজাররা ভারতে এসে কিন্তু নিজেদেরকে ডিগ্রেড করে ফেললো। এই পোস্ট কলোনিয়াল যে এই ইতিহাসটা আপনারা অনেকেই হয়তো জানবেন। সেই জন্য কুইন ভিক্টোরিয়া 1857 সালে যুদ্ধের পর সমস্ত মানে ভারতের সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন। তার একটা বড় কারণ ছিল যে যে সমস্ত ইংরেজরা ভারতে ছিলেন তারা কিন্তু ভারতীয় সভ্যতার সাথে মিলে মিশে ইংরেজের চোখে নিজেদের ডিগ্রেড করে ফেললেন। এই যে ডিসিভিলাইজেশনটা হলো, এই যে অ্যাকালচারেশনটা হলো, তারা সম্পূর্ণ এর অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরুন তারা প্রচুর নারী সংসর্গ করতে আরম্ভ করলো নিজেদের সেক্সুয়াল ডিজায়ার গুলো ফুলফিল করার জন্য, যার জন্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি তৈরি হলো এবং অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি গুলো ইংরেজদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, হ্যাঁ ইংরেজ ভাইরা তোমরা কিন্তু বেশি বড় কেউ নয় আমাদের থেকে, এই অ্যাংলো ইন্ডিয়ান মানে আমাদের তোমরা তৈরি করেছো, তোমাদের তোমাদের যদি আমাদের প্রতি কোনো স্পৃহা না থাকতো তাহলে এই কমিউনিটিটা তৈরি হতাম। তার মানে তোমাদের এই যে রাজনৈতিক প্রভুত্বটা সেটা আসলে কিছুই না, তোমাদের বেসিক লিবিডিনাল ডিজায়ারটা কিন্তু আমাদের প্রতি রয়েছে। এটা কিন্তু ডিসিভিলাইজেশন বা পোস্ট কলোনিয়াল ব্যাখ্যার একটা বড় একটা অংশ। তাহলে ফ্রয়েড কি বলছেন যে শরীরবৃত্তীয় যে চাহিদাটা সেটা কিন্তু ভীষণভাবে প্রকট সমস্ত মানুষের মধ্যে, সমস্ত প্রজাতির মধ্যে, তাই না? তাহলে তাহলে সিভিলাইজেশনের কি দরকার নেই? অবশ্যই দরকার আছে, নইলে তো মানুষ মানুষের সাথে সংঘাত করে সেক্সুয়াল, সেক্স তো শুধুমাত্র সঙ্গমের মধ্য দিয়ে হয় না। আমরা একটা মানুষ আর একটা মানুষকে প্রহার করছে বা গালিগালাজ দিচ্ছে, সেটাও কিন্তু একটা সেক্সুয়াল অ্যাক্ট। এগুলো বুঝতে হবে আর কি। আরেকদিন হয়তো মানে সাইকোলজি নিয়ে আমি বলতে পারি, বা আমি সাধারণত সাইকো অ্যানালিসিস নিয়ে চর্চা করি বলে এই কথাগুলো আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই আদিম সংস্কৃতির প্রতি একটা শারীরিক চাহিদা কিন্তু যে কোনো আর্যাবর্তের মানুষের বা যে কোনো তথাকথিত সভ্য মানুষের থেকে যায়। তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমাদের মহাভারতের রচয়িতার মধ্যেই রয়েছে। ব্যাসদেব তো কিন্তু উৎপন্নই হয়েছেন পরাশর মুনি মানে আর্য এক মুনির সাথে একজন মৎস্যগন্ধা আদিবাসী রমণীর সঙ্গমের মধ্য দিয়ে। এবং সেই জন্যই ব্যাসদেব কিন্তু বলেছেন যে বেদ কিন্তু কেবলমাত্র ব্রাহ্মণদের সম্পত্তি থাকতে পারে না। এখানে কিন্তু ব্যাসদেব কিন্তু ভীষণভাবে ট্রুথফুল, ফেথফুল টু হিজ ওন জেনেসিস। উনি কিন্তু ভীষণভাবে বলছেন আমি আমার মাকে অস্বীকার করব কি করে, আমার মধ্যেই তো ইন্ডিজিনাস ব্লাড বইছে, সুতরাং আমাকে এটা স্বীকার করে নিতেই হবে। সেই জন্য বেদকে ব্রাহ্মণ্য যে পরিসর, সেই পরিসর থেকে মুক্ত করে সবার জন্য মুক্ত করে দিয়েছিলেন এই ব্যাসদেব। সেই জন্য ব্যাসদেবের নাম হচ্ছে বেদব্যাস, আর একটি নাম হচ্ছে বেদব্যাস। আমি জাস্ট একটা ইঙ্গিত করলাম, এবার আবার ফিরে আসি, শেষ করতে হবে তাড়াতাড়ি। সুতরাং বোঝা যাচ্ছে যে আদিবাসী লোকনৃত্যে এবং তার অনুষঙ্গ গান ও ছৌয়ের ক্ষেত্রে ঝুমুর গান এবং ধামসা, ঢোল, সানাই প্রভৃতি বাদ্যযন্ত্র। এখানে বলে রাখি আমরা যে মিউজিয়ামটা তৈরি করেছি, আদিবাসী মিউজিয়ামটা তৈরি করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সেখানে এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো আপনারা দেখতে পাবেন যদি কখনো আসেন। ধামসা, বড় বড় ধামসা রয়েছে যেগুলো আমরা ক্ষেত্র সমীক্ষায় গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি এবং সেগুলোকে রেস্টোর করেছি। এখানে ঢোল দেখতে পাবেন, সানাই দেখতে পাবেন, ঝুমুর গানের জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় সেগুলো দেখতে পাবেন, এমনকি মুখোশ মানে ছৌ নাচের যে মুখোশ এবং দুষ্প্রাপ্য মুখোশ, কাঠের মুখোশ, যে মুখোশ এখন আর ব্যবহার করা হয় না, সেই মুখোশ পর্যন্ত আমরা নিয়ে এসে রেখেছি। আর তার চেয়ে বড় আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি একটা টাইমস অফ ইন্ডিয়াতে কি বলে সমীক্ষাতে আমি একটা কথা বলেওছি এবং হয়তো খুঁজে পেতে ইউটিউবেও দেখতে পাবেন। কি বলে নিউজ 18 বাংলাতে একটা ইউটিউবের একটা ছোট টেলেরও আছে যেখানে আমি এই ভূত ভুয়াং বলে একটা বাদ্যযন্ত্রের কথা বলেছি এবং সেটাকে দেখিয়েছি, সেটাকে এক্সারসাইজ করে দেখিয়েছি। এটার নাম হচ্ছে হোত ভুয়াং। হোত ভুয়াং, হোত ভুয়াং কথাটা হচ্ছে সাঁওতালি কথা, সাঁওতালি কথা।
হোতভুয়াং একটা বাদ্যযন্ত্র। এই হোতভুয়াং বাদ্যযন্ত্র আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এই হোতভুয়াংটা পৃথিবীর যারা মিউজিকোলজিস্ট, যারা মিউজিক বোদ্ধা বা মিউজিকের ইতিহাস নিয়ে চর্চা করেছেন, তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে হোতভুয়াং হচ্ছে পৃথিবীর আদিমতম উইন্ড অ্যান্ড স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট। একাধারে উইন্ড মানে বাঁশি এবং একাধারে স্ট্রিংড মানে ড্রাম, মানে যেটা বাজানো যায়, মানে গিটারের মতো বাজানো যায়। মানে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে উইন্ডও আছে এবং তার মধ্যে স্ট্রামিং এর ব্যবস্থাও আছে। এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা এখন আর পাওয়া যায় না। এই ইনস্ট্রুমেন্টটা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা প্রথম সাঁওতালরা ব্যবহার করে এবং তাদের সাথে সাথে কুর্মীরাও ব্যবহার করে, শবররাও ব্যবহার করে। আজ ছৌ নাচের ক্ষেত্রে এই হোতভুয়াং এর ব্যবহার আছে, খুব মুষ্টিমেয় কয়েকটা জায়গায় এর ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ছৌ নাচ। ছৌ নাচে যেরকম ধামসা ব্যবহার করা হয়, ঢোল ব্যবহার করা হয়, সানাই ব্যবহার করা হয়, তার মধ্যে খুব মানে স্পেশাস এবং খুব ভ্যালুয়েবল এই যে যন্ত্রটা মাঝে মাঝে ব্যবহার করা হয়, হোতভুয়াং। হোতভুয়াংটা কি ধরনের যন্ত্র? এই হোতভুয়াংটা যে জেনেসিস, মানে এটা কিভাবে তৈরি হলো, সেটা জানতে পারলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ওই যে আশুতোষ ভট্টাচার্যের যে সমীক্ষা, যাতে উনি বলছেন যে ছৌ নাচ প্রকৃতপক্ষে সমর বিদ্যা থেকে তৈরি হয়েছে আদিবাসীদের একটা কৃষ্টি, যেখানে হিন্দু কৃষি কার্যের সাথে অতটা মিল নেই, প্রকৃতির দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং মার্শাল একটা ডান্স রূপে এটা তৈরি হয়েছে। তার কিন্তু সাংঘাতিক একটা পরিচয় বা মিল বা একটা প্রুফ পাওয়া যায় এই হোতভুয়াং এর জন্ম রহস্যটা জানতে পারে। হোতভুয়াংটার মুখটা আমাদের মিউজিয়ামে আছে, আপনারা যদি কখনো আছেন দেখবেন যে মুখ, এটা একটা তীর ধনুকের মতো, তীর ধনুক, সোজা কথা তীর ধনুকের মতো। তীরটা যেখান দিয়ে, তীরের ফলাটা যেখান দিয়ে বেরিয়ে যায়, সেখানে লাউয়ের একটা লাউ লাউ বলছি, কুমড়োর যে বাইরের যে চামড়াটা, সেই চামড়ার একটা খোল রয়েছে। কুমড়োটাকে শুকিয়ে তার চামড়ার একটা খোল, তার যে স্কিনের একটা খোল তৈরি করা আছে। এই খোলের মধ্যে একটা বিষাক্ত তীর লোখানো থাকতো, বাইরেটা থাকতো তীর ধনুকের মতো। তীর ধনুকের মতো তীরটা দেখা যেত না, কিন্তু ধনুকের যে ছিলাটা, সেই ছিলাটা থাকতো। এই ছিলাটাকে যদি আপনি স্ট্রিংটাকে স্ট্রং করেন, গিটারের মতো টং করে বাজান, তাহলে ওই যে কুমড়োর যে খোল, সেই খোলের মধ্যে দিয়ে একটা সুন্দর অনুরণন একো তৈরি হবে, যার আওয়াজটা খুব মিষ্টি। তার মানে গিটারে যেরকম একটা সুন্দর আওয়াজ তৈরি হয়, মানে একটা স্ট্রিং স্ট্রং করলে, ঠিক সেই রকমই এই ছিলাটাকে স্ট্রং করলে একটা সুন্দর আওয়াজ হবে। তাই জন্য এটা একটা যন্ত্র সঙ্গীত, বোঝা যাচ্ছে? এবং আওয়াজটা বেরোচ্ছে কোথা দিয়ে? ওই যে ইকো, সাউন্ডের ইকোর মধ্যে দিয়ে আওয়াজটা বেরোচ্ছে। এবং আওয়াজের সাথে সাথে আর একটা জিনিস কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা কি? এটা তো অ্যাকচুয়ালি তীর ধনুক। তাহলে ওই আওয়াজের মধ্যে লুকায়িত আছে একটা পয়জন অ্যারো, একটা তীর। মানে এরা কি করতো, সাঁওতালরা যখন যুদ্ধ বিগ্রহে যেত, যুদ্ধ করতে যেত, তখন কি করতো, এই হোতভুয়াং বাজাতে বাজাতে যেত এবং বাজাতে বাজাতে নাচতে নাচতে যেত। এবং যখন অপরের মানে প্রতিপক্ষের খুব কাছে চলে আসতো, এনিমি সোলজারের কাছে চলে আসতো, তখন এরা জোরে জোরে বাজাতো এই হোতভুয়াংটা। এবং বাজানোর সাথে সাথেই, গানের সাথে সাথে, মিউজিকের সাথে সাথে ওই পয়জন অ্যারোটা ছিটকে গিয়ে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এনিমি সোলজারকে আঘাত করতো এবং তাদেরকে মেরে ফেলতো। ফলে এটা একটা ক্যামোফ্লাজ ছিল। এনিমি সোলজার বুঝতেও পারতো না যে ওরা বাদ্যযন্ত্র নিয়ে গান শোনাতে আসছে বোধহয়। ওদের মধ্যে যে যুদ্ধের পারঙ্গমতা রয়েছে, যুদ্ধের দক্ষতা রয়েছে, ওদের ওখানে যে মৃত্যুশূল রয়েছে, সেটা তারা বুঝতে পারতো না। তাহলে দেখুন, নাচ বা একটা সংস্কৃতির সাথে যুদ্ধ বিদ্যাকে কিরকম ভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। ছৌ নাচের যে উৎপত্তি, তার মধ্যেও কিন্তু এই একই ধরনের কৃষ্টি বা ইতিহাস কাজ করেছে। তার যে কনজারভেশন, সেটার কাজ কিন্তু আমরা করছি। আপনাদের প্রত্যেকের, আপনাদের স্টুডেন্টদের বলছি, আপনাদের প্রত্যেকের কাজ হবে এই যে ধারণাটাকে, এই কাজটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে যে স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক অভিব্যক্তি প্রকাশ পায় এই ধ্রুপদী কৃষ্টির সংবাদ থেকে, তা কিন্তু একটু আলাদা আদিবাসী
আদর্শ থেকে। সভ্যতার সংকটের অজুহাত দিয়ে ইংরেজদের কলোনাইজেশনের যে আদর্শ, তার সাথে ভাবগত মিল খুঁজে পাওয়া অসম্ভব নয় লোকনৃত্যের হিন্দু শাস্ত্রীয় ধ্রুপদীকরণের প্রচেষ্টা। তবে উভয় ক্ষেত্রেই মাইনর ও মেজরের মধ্যে আদান প্রদানের স্বাভাবিকত্বটা মনের অগোচরে সংঘটিত হয়ে যায়। ঠিক যেমন ঋষি পরাশর সমস্ত শাস্ত্রীয় শিক্ষা ও সভ্যতার বাধা টপকে মৎস্যগন্ধা নামে সেই আদিবাসী রমণীর শরীরী আবেদন উপেক্ষা করতে পারেননি। মাইনর লিটারেচার বা কালচার এর কাজ হলো সেই অর্থে মেজর এর মনোবিক্ষার আতশ কাচের বা আয়নার সামনে তার অন্তর্নিহিত প্রাকৃতিক স্পৃহাটিকে তুলে ধরা। এটা কিন্তু একটা নতুন দিক, এটা একটু ভেবে দেখবেন আপনারা। মানে যেটা ফ্রয়েড বলেছেন যে যেই মুহূর্তে আমি প্রাচ্যকে দেখছি সেই মুহূর্তে আমি নিজেকে বুঝতে শিখছি, আমার ভেতরের যে স্পৃহাটা সেটাকে আমি আবিষ্কার করছি, সেটাকে আমি উন্মুক্ত করতে চাইছি। তাই হিন্দু ফিলসফি বা হিন্দু মুখ্য সংস্কৃতি যে মুহূর্তে আদিম সংস্কৃতির দিকে তাকাচ্ছে, অমনি তারা বুঝতে পারছে একটা সেলফ রিফ্লেক্সিভিটি, একটা সেলফ রিফ্লেক্সিভ জাগ্রত হচ্ছে। আর এই সবকিছুই তো আমাদের একটু আর্টিফিশিয়াল, অনেকটাই তো আর্টিফিশিয়াল। এই যে স্পৃহাটা, প্রাণস্পন্দনটা ঠিক যেরকম ইংরেজদের হয়েছিল ভারতীয়দের দেখে, এই হিন্দু আর্যাবর্তের মানুষদের হয় আদিম প্রজাতির মানুষদের দেখে। তাই মাইনর লিটারেচার বা কালচারের কাজ হলো সেই অর্থে মিরর আপ টু নেচার, যেটাকে হচ্ছে নিজের আয়নার সামনে নিজেকে দেখা সাহায্য করে দিচ্ছে কিন্তু আদিম এই সভ্যতা। বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটসে, আপনারা নাম শুনবেন, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান দার্শনিক নিটসে, তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, অনেকগুলো গ্রন্থের মধ্যে একটি আপনারা জানেন, তার নাম হচ্ছে দ্য বার্থ অফ ট্র্যাজেডি। দ্য বার্থ অফ ট্র্যাজেডি আপনাদের পড়াও দরকার, যে সমস্ত ছাত্রছাত্রী পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়েননি হয়তো পড়বেন। দ্য বার্থ অফ ট্র্যাজেডি মানে ট্র্যাজেডির একটা নতুন ধারণা তৈরি হচ্ছে এখান থেকে। সেই গ্রন্থে উনি দু ধরনের মানসিকতার কথা বলছেন এই নিটসে। উনি একদিকে বলছেন ডায়োনাইসিসের কৃষ্টি, আর একদিকে বলছেন অ্যাপোলোনিয়ান কৃষ্টি। ডায়োনাইসিস হচ্ছে অর্জির প্রতীক, অর্জি মানে মাদকতা, আনন্দ, শারীরিক স্পৃহা, চরিতার্থতা, এই সব কিছুর প্রতীক হচ্ছে ডায়োনাইসিস। আর অ্যাপোলো হচ্ছে কি মানসিকতার, মানে মনের প্রতীক, মানে বুদ্ধিবৃত্তির প্রতীক। যে বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে সায়েন্টিফিক র্যাশনালিজমের জন্ম হয়েছিল পশ্চিমে, যেটাকে আমরা বলি 18th সেঞ্চুরি এনলাইটেনমেন্টের ইতিহাস। এটা হচ্ছে অ্যাপোলোনিয়ান ইতিহাস। তার মানে আমাদের যে পুরোটাই মানসিক নয়, শরীরের যে একটা বড় কাজ রয়েছে এই মনটা তৈরি করার ক্ষেত্রে, সেটার এই দুটো যে মিলে মিশে গেছে, সেটা কিন্তু খুব ভালো করে নিচে তার এই গ্রন্থে বুঝিয়ে দিয়েছেন এই দুটো কৃষ্টির সংমিশ্রণের ধারণা তৈরি করার মধ্য দিয়ে, ডায়োনাইসিয়ান এবং অ্যাপোলোনিয়ান। আপনারা ডেকার্টের নাম শুনে থাকবেন। ডেকার্ট একজন ফ্রেঞ্চ ফিলোসফার। ডেকার্ট কিন্তু মন এবং শরীর এই দুটোকে আলাদা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে পোস্ট কার্টেসিয়ান যারা, তারা বলছেন না না, মন এবং শরীরকে কিন্তু আলাদা করা যায় না, মন এবং শরীর সর্বদা একসাথে কাজ করে। আমি যদি মনকে প্রাধান্য মানে ইন্টেলেক্টকে প্রাধান্য দিতে চাই, তাহলে কিন্তু একটা লিমিট পড়তে গিয়ে সেটা ফ্রাস্ট্রেটেড হতে আরম্ভ করবে। ফ্রয়েডের ভাষায়, ফ্রয়েডের সিভিলাইজেশন এন্ড ডিসকন্টেন্টসের ভাষায় যে ফ্রাস্ট্রেশনটা ভীষণভাবে সম্যক, যেটা উনি তুলে ধরেছেন। ছৌ নাচের ধারণাটি পুরুলিয়ায় সমনৃত্য রূপে উদ্ভূত হয়। সৈন্যদের অবস্থানের জন্য যে ছাউনি, সেই শব্দ থেকে নাকি ছৌয়ের উৎপত্তি। যে কথা আমি এক্ষুনি বলছিলাম, সমরবিদ্যা থেকে ছৌ এসছে, ছাউনি থেকে ছৌ শব্দের উৎপত্তি হয়েছে। মেদিনীপুর অঞ্চলে এই পারফরমেন্সটি আবার ছৌ না ছো নামে পরিচিত। ছো শব্দের অর্থ কিন্তু সং, এই যে সং সেজে নাটক করা, একে বলে ছো। অনেকে মনে করেন আদি লৌকিক দেবতা শিবের গাজন নৃত্য হিসাবে এর উদ্ভব। এই লোকনৃত্যের দুটি ঘরানা, যার একটি পুরুলিয়া এবং অপরটি সেরাইকেল্লা শৈলী।
ঝাড়গ্রাম জেলায় ছো এর মুখোশকে মহড়া বলা হয়। উড়িয়া উচ্চারণ ভঙ্গি অনুযায়ী ছো কথাটি ছৌয়ে পরিণত হয়েছে। আপনারা জানেন যে মেদিনীপুর কিন্তু উড়িষ্যার সাথে একটা কমন বর্ডার শেয়ার করে। আমরা তো পশ্চিম মেদিনীপুরে অনেকদিন ধরে কাজ করছি। পশ্চিম মেদিনীপুরের অনেকের মুখে মানে ভাষার যে টান সেটা কিন্তু উড়িয়া টান। সুতরাং ছো যে ছৌয়ে পরিণত হয়ে গিয়েছিল উড়িয়া উড়িষ্যার ভাষাভাষীদের ডায়ালেক্টের প্রভাবে, সেটা মনে করা কিন্তু খুব স্বাভাবিক। ধামসা, ঢোল, সানাই প্রভৃতি লোকবাদ্য যখন প্রবল শব্দে বেজে ওঠে তখন শিল্পী ও দর্শকদের শরীর আন্দোলিত হয়। এই বাদ্যযন্ত্রগুলিকে আশুতোষ বাবু অরণ্যচারীদের রণবাদ্য রূপে অভিহিত করেছেন। তার মধ্যে একটা আমি বললাম হোত ভুয়াং, যদি কখনো সুযোগ পান হোত ভুয়াংটা এসে দেখে যাবেন। হোত ভুয়াং কিন্তু এখন আর পাওয়া যায় না, অর্ডার দিয়ে বানাতে হয় এবং অনেক পয়সা লাগে সেটা বানাতে, এবং সেই কারিগররাও কিন্তু এখন আর বেঁচে নেই। সাধারণত নিম্নাঙ্গে মালকোছা, আদুল দেহ, মুখে মুখোশ পরে ছো শিল্পী নাচ শুরু করে। হাত পা নাড়া, উল্লম্ফন, ঘূর্ণন এবং শারীরিক কসরত এই নৃত্যের প্রধানতম চরিত্র। ছৌ নাচের মুখোশগুলো মোটা কাগজ, পাতলা ন্যাকড়া, রং, জড়ি, চুমকি প্রভৃতি সহযোগে তৈরি হয়। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি এলাকায় মুখোশ নির্মাণ অর্থকরী শিল্প। ইদানিং ঝাড়গ্রাম আদিবাসী বাজারে গরমের মাসগুলোতে পুরুলিয়া আগত শিল্পীরা মুখোশ তৈরি করেন। পালা শুরুর আগে দলের ওস্তাদ বন্দনা গান করেন। দেখুন এখানে আবার হিন্দুত্বের কতটা প্রভাব, কোন সময় যে হিন্দুয়ায়িত হয়েছে সেটা এভলিউশনের ফল। গানের প্রথম অন্ত কি, যেটাকে আমরা ইনভোকেশন বলি, যে কোনো একটা কাব্যে ইনভোকেশন হয়, মিউজকে মানে বাগদেবীর ইনভোকেশন হয়, সেখানে ওস্তাদ পালা গানের শুরুতে বলছেন আমরা বন্দি বন্দি গো দেব গজা, আমরা বন্দি বন্দি গো হে দেব গজানন, ছৌ নাচের পালা শুরু করিব এখন। সেই গণেশের বন্দনা করছে, যে গণেশ নাকি মহাভারত রচনা করেছিলেন, সেই গণেশের বন্দনা চলছে। ছৌ নাচের সাথে যে গান গাওয়া হয় সেগুলি হলো ঝুমুর। আবার এই গান মানে ঝুমুর গান পৃথকভাবে লোকায়ত সংস্কৃতিতে বিশেষ জনপ্রিয়। শুধু পুরুলিয়া মেদিনীপুর অঞ্চলে কেন, দক্ষিণবঙ্গেও ঝুমুর গানের প্রচলন আছে। আমরা মানে আমাদের যে টিম সুন্দরবনের গোসাবা ব্লকের অন্তর্গত সাতজেলিয়া গ্রামে গিয়ে মহিলাদের ঝুমুর গানের সাথে নাচের নিদর্শন দেখেছি, এবং এটাও এই এই পুরো টেক্সটটা কিন্তু আমরা ডিজিটাইজ করে রেখেছি আমাদের আর্কাইভে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ইংরেজি বিভাগের আর্কাইভে। ঝুমুরের একটা নমুনা আপনারা পাবেন জনলিপি আর্কাইভে, যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন, কিন্তু মূল টেক্সটে কিন্তু আমরা রেখে দিয়েছি। দেখুন মাইনর কালচারের একটা বড় বৈশিষ্ট্য গোষ্ঠী সংক্রমণ। মানে এখন যে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, কমিউনিটি ইনফেকশন, সেটার কথা বলছি না, আমি অন্য অর্থে গোষ্ঠী সংক্রমণের কথা বলছি। যে আমি যে আগেই শুরুতেই বলেছি না, ডিলিউজ এবং গোয়াতরি তিনটি বৈশিষ্ট্য মাইনর লিটারেচার মাইনর সংস্কৃতির কথা বলছেন। আমাদের একটা বড় নিদর্শন হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তির অভিব্যক্তি, এটা থাকে না, এটা গোষ্ঠীর অভিব্যক্তি হয়ে যায়। ঠিক দেখুন ঝুমুর নাচটা পুরুলিয়া বা মেদিনীপুরে তৈরি হলো, ঝুমুরটা কিরকম ভাবে মাইনর লিটারেচার বা মাইনর সংস্কৃতির পরিসরের মধ্যেই ব্যক্ত হয়ে গিয়েছে, বিস্তৃত হয়ে গিয়েছে শুধু দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কুচবিহার অঞ্চলে গেলেও ঝুমুরের কিছু নিদর্শন পাওয়া যায়। তার মানে মাইনর লিটারেচারের মধ্যেও কিন্তু একটা ব্যাপ্তি ঘটছে, সেটাও কিন্তু সম্প্রসারিত হচ্ছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেটাও কিন্তু খুব, এইটা নিয়েও কিন্তু খুব একটা চর্চা বা খুব একটা মানে ইনভেস্টিগেশন হয়নি। আমি আর একটা ইনভেস্টিগেশনের দিক আপনাদের তুলে দিলাম, এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন এই গোষ্ঠী সংক্রমণ নিয়ে। তা কিন্তু এক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে স্থানের বৃত্ত লঙ্ঘন করে একাধিক স্থানে বিস্তার লাভ করছে। আমি জনলিপি আর্কাইভের কথা বললাম, দেখে নিতে পারেন। ছৌ নাচ সমগ্র রাত্রিব্যাপী অনুষ্ঠিত হয় খোলা আকাশের নিচে, আর ধামসার গুরুগম্ভীর রব ছড়িয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে। ছৌ নাচের শিল্পীরা অধিকাংশ কুর্মী, বাগদি, বাগাল
প্রভৃতি গোষ্ঠীর শ্রমজীবী মানুষ। ছৌ নাচে যে দুটি ঘরানার কথা বলেছি সে দুটি ছাড়াও ঝাড়গ্রাম জেলার চিল্কিগড়ে আরেকটি পৃথক নৃত্যশৈলী ছিল। এর বিচিত্র কাষ্ঠ নির্মিত মুখোশগুলো ঝাড়গ্রাম লোক সংস্কৃতি সংগ্রহশালায় দর্শনার্থে রাখা আছে। আপনারা গিয়ে দেখতে পারেন। ঝাড়গ্রাম এখন আলাদা জেলা হয়ে গিয়েছে, তবে এই মুখোশ কিন্তু আমরাও সংরক্ষিত করেছি। এই মুখোশ আমাদের কাছেও আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আদিবাসী মিউজিয়ামে এই মুখোশ আছে। মেদিনীপুর অঞ্চলে ছৌ নাচের একটি শাখা পাইক নাচ। এটা কিন্তু রিসার্চ করার একটা বড় দিক। এইটা দিয়ে আমি শেষ করছি। এই পাইক নাচ নিয়ে গবেষণা কিন্তু এখন আর হয় না, এবং পাইক নাচ খুঁজে পাবেন না আপনারা কোথাও। এই পাইক নাচ ছৌ নাচ থেকেই নাচেরই কিন্তু একটা ঘরানা পাইক নাচ, এবং ভীষণভাবে মার্শিয়াল ডান্স। দেখুন, একটা কথা বলি, কালারি পায়েট, আপনারা তো শুনেছেন কালারি পায়েটের কথা। কালারি পায়েট হচ্ছে কেরালা একটা মার্শিয়াল ডান্স ফর্ম। কালারি পায়েট, যেটাকে আমরা বলি কালারি পায়েট টু, সাংঘাতিক। সেটা জুডো ক্যারাটের চেয়ে কম কিছু না কালারি পায়েট। এই কালারি পায়েট কিন্তু কেরালা এখনো ধরে রেখেছে। এটা একটা মার্শাল ট্রাইবাল ডান্স কালারি পায়েট। আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। 2002 কি 2003 সালে, আমার এক্সাক্ট না, তারও পরে 2004 সালে টিম সাপল বলে, টিম সাপল একজন ইংরেজ, টিম সাপল রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির একজন অভিনেতা। টিম সাপল উনি রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি থেকে বেরিয়ে গিয়ে শেক্সপিয়ারের নাটকগুলোকে বহুত আঙ্গিকের বহুত্ব একটা দান করেছেন, মানে মাল্টিকালচারাল শেক্সপিয়ার তৈরি করেছেন। টিম সাপল তার একটা প্রযোজনা নিয়ে ভারতে এসেছিলেন 2006 সালে। 2006 সালে তার নাম হচ্ছে মিডসামার নাইটস ড্রিম। আপনারা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক মিডসামার নাইটস ড্রিম শুনেছেন। সেই নাটকের একটা মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টিকালচারাল একটা পারফরমেন্স নিয়ে ভারতে আসেন, এবং ভারতে বহুদিন কেরালায়, মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গে থেকে পুরো নাটকটা, শেক্সপিয়ারের এই পুরো নাটকটা মিডসামার নাইটস ড্রিমের বিভিন্ন অংশ বিভিন্ন ভাষায়, ভারতীয় ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন, একটা বড় টিম তৈরি করে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমার এক বন্ধু বাংলা ভাষায় সেই অংশের একটা অংশ অনুবাদ করে। তেমনি কেরালার মালায়ালাম ভাষায় একটা অংশ অনুদিত হয়, মহারাষ্ট্রের মারাঠি ভাষায় একটা অংশ অনুদিত হয়, করে মাল্টিলিঙ্গুয়াল একটা পারফরমেন্স করেছিলেন টলি ক্লাবে। টলিগঞ্জের টলির যে ক্লাব আছে সেই টলি ক্লাবে আমি দেখতে গেছিলাম, দুবার দেখেছি এই নাটকটা। সেই নাটকটা দেখতে গিয়ে দেখেছিলাম যে মূল যে চরিত্র হিপোলাইটা, সেই হিপোলাইটার চরিত্রে অভিনয় করছেন কেরালার কালারি পায়েট এক্সপোনেন্ট একজন মহিলা। অসম্ভব সুন্দর তার অভিনয়। উনি হচ্ছেন একজন আদিবাসী মহিলা, কেরালার একজন আদিবাসী মহিলা। উনি কালারি পায়েট এক্সপোনেন্ট। উনি স্টেজের ওপরে ইংরেজি অভিনয় করছেন, মানে ইংরেজি নাটক, শেক্সপিয়ারের নাটকে হিপোলাইটের চরিত্রে অভিনয় করছেন, কিন্তু যে আঙ্গিক ব্যবহার করছেন সেটার কিন্তু আদিবাসী কেরালার একটা আঙ্গিক, কালারি পায়েটের আঙ্গিক ব্যবহার করছেন। কি অসাধারণ অনবদ্য সে প্রযোজনা, এবং একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে আপনাদের। যদি কখনো সুযোগ পান, যদি ডাউনলোড করে ইউটিউব থেকে দেখা যায় বা নেটফ্লিক্স থেকে দেখা যায়, আপনারা দেখতে পারেন তার ভিডিওগ্রাফিটা, এই মহিলা হিপোলাইটের রোল। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, কেরালা মতো একটা ছোট্ট রাজ্য যদি তাদের এই কৃষ্টিটাকে ধরে রাখতে পারে, ধরে রাখতে পেরেছে বলেই তো সুদূর বিদেশ থেকে টিম সাপলের মতো একজন অভিনেতা এসে তাকে প্রয়োগ করতে সক্ষম হচ্ছেন। চুরিয়ানির আঙ্গিককে আজ আমরা বিদেশিদের কাছে গ্রহণযোগ্য মনে করব? তার তো আর প্রসার নেই, তার সেগুলো তো আর জনপ্রিয় না। ছৌ নাচের মুখোশ হয়তো তারা ব্যবহার করতে পারবে। তাহলে বুঝতে পারছেন যে আদিবাসী এই আঙ্গিকগুলোকে ধরে রাখা এবং তাকে সম্প্রসারণের জন্য এই অ্যাকালচারেশনের প্রয়োজন ঠিক কতটা। সুতরাং আমি যে কথাটা দিয়ে শেষ করব, যে পাইক নাচ, এই পাইক নাচ কিন্তু সম্পূর্ণ ক্ষয়িষ্ণু এবং সেটাকে আর পাওয়া যায় না। পাইক নাচে যুদ্ধ অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটলেও এতে মুখোশ ব্যবহার হয় না। এই লোকনৃত্যটি বর্তমানে ক্ষয়িষ্ণু, হয়তো ছৌ নাচের বাজার বৃদ্ধি এর কারণ। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক প্রশ্ন জাগিয়ে দেবে আপনাদের মাথায়। ছৌ নাচ জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু পাইক নাচ, যেটা ছৌ নাচেরই একটা ঘরানা, সেটা কিন্তু মৃতপ্রায় মানে মারাই গিয়েছে।
কেন? এই প্রশ্ন দিয়ে আমি শেষ করব। কেন? দুটোই তো মাইনর লিটারেচার, দুটোই তো মাইনর সংস্কৃতি। তাহলে ছৌ নাচ জনপ্রিয় রয়েছে, পাইক নাচ জনপ্রিয় নেই কেন? এই প্রশ্ন অনুসন্ধান করার দায়িত্ব আপনাদের দিলাম। আমি একটা ইঙ্গিত দিয়ে শেষ করছি, এর মধ্যে কিন্তু আমি হিন্দু আয়ন দেখতে পাচ্ছি, বা বলতে পারেন এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যেহেতু ছৌ নাচ নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছে হিন্দু বা মুখ্য সংস্কৃতির সাথে, অ্যাকালচারেশন হয়েছে বা কিছুটা গ্রাস হয়ে গিয়েছে, সেহেতু তার জনপ্রিয়তার পথে পথ খুব একটা কণ্টকাকীর্ণ নয়। কিন্তু পাইক নাচ যেগুলো তাদের এথনিসিটি ধরে রাখার চেষ্টা করেছে, সেগুলো মৃতপ্রায় হয়ে গিয়েছে। তাহলে আমাদের গবেষকদের কাজ হবে যে কোনটাকে আমরা গ্রহণ করব, না দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা সিনক্রেটিক নর্ম তৈরি করব। এই বলে আমি শেষ করছি। এটা হচ্ছে আপনাদের ভবিষ্যতের কাজ। আমরা তো করছি, যতটা সম্ভব করছি, আপনারাও এগিয়ে আসুন, আমাদের সাথে কোলাবোরেট করুন এই কাজ করার জন্য। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ডক্টর প্রামাণিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 2 ঘন্টা সময় ধরে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করলেন। আর্য সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতির দ্বন্দ্বের সম্পর্ক, প্রতীচ্যের বিভিন্ন সাহিত্য ও দর্শনের তত্ত্ব এবং তার প্রয়োগের ক্ষেত্র সমীক্ষার প্রসঙ্গ ইত্যাদি। এবং দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো। একটা হচ্ছে ভাগ্যিস আজকে স্যার বাংলায় বললেন, যে কারণে আমরা অনেকগুলো পরিভাষার সঙ্গে পরিচিত হতে পারলাম, নতুন পরিভাষা পেলাম। বাংলাতে গবেষণা করতে গিয়ে তো অনেক সময় আমাদের পরিভাষা নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। তো বেশ কিছু পরিভাষা আজকে আমরা শুনলাম। এবং স্যার প্রত্যেকটা আর্গুমেন্টের সঙ্গে বলছিলেন যে নতুন গবেষণার স্কোপ কিভাবে তৈরি হতে পারে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আদিবাসী সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে আগ্রহী এবং চর্চা করছেন, এবং সামগ্রিকভাবে আমাদের তো নতুন বিভাগ, আমাদের বিভাগের জন্য এই সমস্ত অভিমুখ আজকে যেগুলো উঠে এলো স্যারের বক্তৃতার মধ্যে দিয়ে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। স্যার কয়েকটা প্রশ্ন আছে, আমরা যদি একটু আলোচনা করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, প্রথম প্রশ্ন করেছে অরূপ। অসংখ্য লোক সংস্কৃতি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যার অধিকাংশই বিলুপ্ত প্রায় বা সংকটের মুখে। এই সংস্কৃতিগুলোকে সংরক্ষণ করা কি সম্ভব? আর ভারতবর্ষের মতো বৃহত্তর পরিস্থিতিতে সংরক্ষণের উপায় কি হবে? 2, ছৌ নৃত্য একটি যুদ্ধ নৃত্য হওয়ায় আমরা কি ধরে নিতে পারি পুরুলিয়া বা তৎসংলগ্ন এলাকা একটি যুদ্ধ বিগ্রহ প্রবণ অঞ্চল ছিল? যুদ্ধ বিগ্রহই যদি এই নৃত্যের উৎপত্তির ইতিহাস হয়ে থাকে, তাহলে যদি একটু বিশদে বলেন। এই দুটো প্রশ্ন অরূপ করছে। আচ্ছা, প্রথম প্রথম প্রশ্নটার কথা বলি। এটাই তো আপনাদের উদ্দেশ্য হবে যারা আপনারা গবেষণা করবেন, যে এই আদিবাসী সংস্কৃতিকে আমরা কেন ধরে রাখবো, এইটাকে কনজার্ভ করব কেন, এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে কিভাবে করব, যদি করতে হয় তাহলে কিভাবে করব। এই আদিবাসী সংস্কৃতি ধরে রাখার প্রয়োজনীয়তাটা আমি দুভাবে বললাম। একটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে দেশের ইতিহাসটাকে বোঝার ক্ষেত্রে, আমাদের সংস্কৃতির যে ডেভেলপমেন্ট বা এভলিউশন সেটাকে বোঝার ক্ষেত্রে, শুধু আমাদের না, সারা পৃথিবীর সংস্কৃতি তো ভূঁইফোর না। সেই সংস্কৃতিটা কিন্তু তৈরি হয়েছে ভূঁইফোরে, একভাবে ভূমিজত, মানে এটা একটা রাজনীতি। সেটাকে বোঝার ক্ষেত্রে বিশেষভাবে বোঝার দরকার আছে। যেমন মহাভারতকে যদি আমরা কেউ অ্যানালাইজ করতে যাই, আমরা কেন করব মহাভারতের অ্যানালিসিস, কি দরকার আমাদের মহাভারতের অ্যানালিসিস বোঝার দরকার আছে। আমরা যদি মনে করি ভারতবর্ষ মানে মহাভারত, ভারতবর্ষ মানে রামায়ণ, তাহলে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ মানে মহাভারত, ভারতবর্ষ মানে রামায়ণ, তাহলে সেইটার বিশ্লেষণের প্রয়োজনটা কোথায়? সেই বিশ্লেষণের মানে একটা জায়গায় গিয়ে তো আমি সেই খুঁজে পাচ্ছি সেই আদিম সভ্যতার সাথে আর্য সভ্যতার একটা মিশ্রণ। তাহলে ফিরে যাচ্ছি কিন্তু একটা ইন্ডিজেনিটির কনসেপ্টের মধ্যে। তাহলে এই ইন্ডিজেনিটির কনসেপ্টটাকে কত দূর পর্যন্ত সমীক্ষা করা যায়, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অনেক অনাবিষ্কৃত জিনিস কিন্তু বেরিয়ে আসবে, এবং আমাদের যে ধ্রুপদী সাহিত্য বা যে মিথ, সেগুলোকে নতুন ভাবে পর্যালোচনা করার একটা হাতিয়ার তৈরি করে দেবে, আমাদের কৃষ্টিকে নতুন ভাবে বোঝার একটা ধারণা কিন্তু তৈরি করে দেবে, যেটা এখনো কিন্তু অনাবিষ্কৃত রয়েছে। এবং তার সাথে সাথে একটা রাজনৈতিক
যে পালাবদল ঘটে গেছে, ক্রমাগত বিভিন্ন যুগে ঘটে গেছে, তার একটা সম্যক ইতিহাস নিজের মতো করে, চাপিয়ে দেওয়া ইতিহাস নয়, নিজের মতো করে স্বাধীন চিন্তার মধ্যে দিয়ে বোঝার সুবিধা পাবো। এটা যদি কারণ হয়ে থাকে আদিবাসী সাহিত্য এবং সংস্কৃতি চর্চার, তাহলে এর কনজারভেশনের দিক কোনটা? যেভাবে আমরা করছি, একটু মাত্র চেষ্টা করছি, কনজার্ভ করার চেষ্টা করছি। আমাদের রিসেন্টলি আর একটা বই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে পিএলএসআই, পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। এটা আপনাদের লাইব্রেরিতে আপনারা রাখতে পারেন। এটা আমাদের প্রথম ফেজের কাজ, ডিআরএস এর প্রথম ফেজের কাজ। এটার মূল যে এডিটর, পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার যে গ্রন্থাবলীর যে মূল যে এডিটর, উনি আপনারা সবাই চেনেন, গণেশ দেবী। গণেশ দেবী ইস্টার্ন জোনের যে কাজটা, মানে পূর্ব ভারতের যে কাজটা, সেটা আমাদের ওপর সঁপে দিয়েছিলেন। আমরা বাংলায় একটা ভলিউমিনাস একটা বই বার করেছি। এই পূর্ব ভারতের যে সমস্ত আদিবাসী ভাষা রয়েছে, প্রায় লুপ্তপ্রায় যে ভাষা রয়েছে, সেই ভাষাগুলোকে সমীক্ষা করেছি এবং সেগুলো নিয়ে পিএলএসআই এর যে চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার একটা ভলিউমিনাস চ্যাপ্টার তৈরি করে পিএলএসআই এর পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার এই গ্রন্থে সংবলিত করেছি। তার বাংলা বেরিয়েছে, ইংরেজি বেরিয়ে গেছে, এবং এটা ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান বার করেছে, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান, আপনারা এটা দেখে নিতে পারেন। তার হিন্দি একটা ভার্সন বেরোতে পারে জানুয়ারি 2021 জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। সংরক্ষণের জন্য কিন্তু অনেকগুলো জিনিস জানতে হবে। এটা কিন্তু ইন্টারডিসিপ্লিনারি একটা ব্যাপার। এটা কিন্তু আপনি একটা বিষয় চর্চা করলেই এটা আপনি করতে পারবেন না। সমীক্ষা কি করে করতে হয়, ক্ষেত্র সমীক্ষা কি করে করতে হয়, তার একটা নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনাকে বুঝতে হবে, সেই নিয়মগুলো আপনাকে চর্চা করতে হবে। এক। দুই হচ্ছে সংরক্ষণ আপনি কিভাবে করবেন। আর্টিফ্যাক্টের ফিজিক্যাল সংরক্ষণ একভাবে হয়, তার জন্য মিউজিওলজি জানা দরকার হয়। আপনি যদি না জানেন, মিউজিয়ামটাকে সংরক্ষণের জন্য একজন মানে প্রকৃত মিউজিওলজিস্ট মানে হচ্ছে যিনি মিউজিয়াম সংরক্ষণ জানেন, একজন অ্যানথ্রোপোলজিস্ট দরকার হবে। সেই জন্য আমাদের বিভাগটা কিন্তু একা কাজ করে না। আমাদের বিভাগের সাথে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি বিভাগ হিসেবে কাজ করছে অ্যানথ্রোপোলজি। আপনারা জানেন কিনা জানি না, আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট ভীষণ ফার্টাইল, ভীষণ ভালো। আমাদের সাথে কাজ করছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আমাদের সাথে কাজ করছে সোশিওলজি ডিপার্টমেন্ট, সাথে কাজ করছে বাংলা, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাঁওতালি বিভাগ ভীষণ উৎকৃষ্ট। আমাদের সাঁওতালি বিভাগের ছেলেমেয়েরা নেট সবচেয়ে বেশি পায় এবং তারা অলচিকি ভাষায় খুব দক্ষ। সুতরাং সাঁওতালি, কৃষ্টি, এই সমস্ত মানে বিভাগগুলো একত্রে আমরা কাজ করছি। সুতরাং ইন্টারডিসিপ্লিনারি এক্সপার্টিস ছাড়া সংরক্ষণের কাজটা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর তার সাথে লাগবে আপনাদের হাই ডেফিনেশন কিছু ডিজিটাল আর্কাইভিং এর ব্যবস্থা। হাই ডেফিনেশন হতে পারে যে কোনো ভাবে। এখন তো একটা ন্যাশনাল রিপোজিটরি তৈরি হলো নতুন শিক্ষানীতি অনুসারে, জাতীয় শিক্ষানীতি অনুসারে। সেখান থেকে আপনারা হয়তো ইউজিসির ডিআরএস প্রজেক্ট আর থাকবে না, কিন্তু সেখানে আপনারা নতুন প্রজেক্ট দিতে পারেন এবং 20,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে। সেই 20,000 কোটি থেকে আপনাদের শিখে মানে পশ্চিমবঙ্গকে যদি দেয় কিছু, তাহলে হয়তো আপনারা পেতেও পারেন। সেক্ষেত্রে আপনাদের কাজেরও খুব সুবিধা হবে। সেটা এক কথায় এই সমীক্ষায় এই কথার মধ্যে দিয়ে আমি বোঝাতে পারবো না কনজারভেশন কি করে হবে। সেই কনজারভেশনের জন্য এই এতগুলো কথা বললাম, আপনারা জায়গায় গিয়ে দেখে বুঝতে হবে। আমাদের ডিপার্টমেন্টে যদি আসেন, আপনারা কিছুটা বুঝতে পারবেন আমরা কিভাবে এই চেষ্টাটা চালাচ্ছি, বা আদিবাসী যে সাঁওতালি বিভাগ আছে তারা কিভাবে এই চেষ্টাটা চালাচ্ছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পুরুলিয়া যুদ্ধ বিগ্রহ, পুরুলিয়ায় এই নাচ যুদ্ধ বিগ্রহ। কারণ পুরুলিয়ায় ছৌ নাচটা পাওয়া গেছে, বা ঝাড়খণ্ডের এই অংশটায় পাওয়া গেছে, বা বিহারের এই অঞ্চলটায় পাওয়া গেছে এই ছৌ নাচ। ছৌ নাচ যে একাই সমর কুশল মানে যুদ্ধ বিগ্রহ থেকে উঠে এসেছে এমনটা কিন্তু নয়। আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক আদিবাসী সংস্কৃতি আছে যেগুলোর মধ্যে কিন্তু যুদ্ধ বিগ্রহের প্রসঙ্গ বিশেষভাবে বিদ্যমান। এমনকি আমাদের দক্ষিণবঙ্গে, এই যে আমি বলছিলাম যে কালারিপাট, দক্ষিণবঙ্গেরও অনেক সংস্কৃতি আছে যার মধ্যে যুদ্ধ বিগ্রহের নমুনা দেখতে পাওয়া যায়। একটা সময় পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে তো দেখা যায় যে, যে জন্য আমি উদাহরণগুলো দিলাম, জার্মানিয়ার কথা উদাহরণ দিলাম,
আমি ইংল্যান্ডের উদাহরণ দিলাম, আমি গ্রিসের উদাহরণ দিলাম। একটা দিক তো পরিষ্কার যে কোনো না কোনো সময় এই সমস্ত জনজাতিগুলো কিন্তু ক্ল্যানিশ ছিল এবং তারা ইন্টারনেসাইন ওয়ার করে বেঁচেছিল। তার আর্থসামাজিক প্রেক্ষিতটা আমি তুলে ধরেছি, কিন্তু যুদ্ধ বিগ্রহ ছাড়া বাঁচা যেত না সেই সময়। কেন যেত না? কারণ হচ্ছে জমির অপ্রতুলতা, সেই জন্য যুদ্ধ করতে হতো। সুতরাং সমস্ত, আমি আরেকটা বইয়ের কথা বলি, যে বইটা আপনারা জানেন, আপনাদের মানে স্কলাররা তো সবাই জানেন, সেটা হচ্ছে, যেটা অবশ্যই পাঠ্য আপনাদের, সেটা হচ্ছে জেমস ফ্রেজারের দ্য গোল্ডেন বাউ। জেমস ফ্রেজার, FRAZER, দ্য গোল্ডেন বাউ। এই গোল্ডেন বাউ ইংরেজিতে লেখা, বাংলা কোনো তর্জমা হয়নি, একটু কষ্ট করে ইংরেজি পড়ে নেবেন। আমরা জানি তুলনামূলক সাহিত্য করেন মানে আপনার ইংরেজিতে যথেষ্ট দক্ষ। জেমস ফ্রেজারের এই বইটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন পৃথিবীর সমস্ত যে ফোকলোর এবং সমস্ত যে মিথ, সেই মিথগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ উনি করেছেন। এবং তার বেশিরভাগ যে আদিবাসী সংস্কৃতির কথা উনি বলেছেন, চেক আদিবাসী, পলিশ আদিবাসী, আনন্দবাজারে এই নিয়ে আমার একটা লেখাও আছে, পাইক নাচ এবং চেক একটা সংস্কৃতির সম্বন্ধে। এগুলো দেখলে বোঝা যায় যে বেশিরভাগই কিন্তু এই মানে যুদ্ধ বিগ্রহ থেকে তৈরি হয়েছে এবং কৃষি কাজ থেকে শুরু হয়েছে। প্রথমে যুদ্ধ বিগ্রহ, অরণ্য সংস্কৃতি, তারপরে তো সভ্যতা রেভলিউশনের সাথে সাথে কৃষি কার্য। কিন্তু এটা কিন্তু একটা শেষ হয়ে আর একটা আসেনি, মানে একটার সাথে সাথে আর একটা সমানভাবে তৈরি হয়ে গিয়েছে। ঠিক যেরকম ইতিহাসের যে মানে সাহিত্যের ইতিহাস বা সংস্কৃতির ইতিহাসের যে বর্ডার গুলো আমরা কোনো পার্টিকুলার ইয়ার দিয়ে আলাদা করতে পারি না। আমি যদি বলি যে 1932 হচ্ছে রোমান্টিক পিরিয়ডের শেষ এবং 1932 থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু ইংরেজি সাহিত্যে, এমনটা কিন্তু বলা যায় না। ঠিক তেমনি কিন্তু সংস্কৃতি এবং সাহিত্যের ওভারল্যাপের ক্ষেত্রগুলো। তারপর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা লাস্ট কোয়েশ্চেন নেব। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আর্কাইভ বা গবেষণার মাধ্যমে সংরক্ষণ আর চর্চার মাধ্যমে সংরক্ষণ তো আলাদা। আপনার কি মনে হয় বিশ্বায়ন পরবর্তী সময়ে চর্চার ক্ষেত্রে আগের মতো সেই পরিসর আর আছে? প্রশ্নটি করছেন সুপর্ণা মণ্ডল। হ্যাঁ, এই খুব 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 সুন্দর। এইটাই এটাই তোমাদের ওই যে মানসিকতা, মানে রিসার্চ মানসিকতা, গবেষণার মানসিকতাটা কিন্তু প্রকাশ পাচ্ছে এইবারে এই তোমাদের প্রশ্নগুলোর মধ্যে দিয়ে। একদম সঠিক প্রশ্ন করেছো। সম্ভব নয়, আমার মনে হয় সম্ভব না। কোথায় খুঁজে পাবে এই যে লুপ্ত প্রায় যে সংস্কৃতি যেগুলো পাওয়া যায় না? এই পাইক নাচ খুঁজে খুঁজে হয়ে গেছে, এই পাইক নাচের সংস্কৃতি। এই যে চুরিয়ানি পালা, কত কষ্ট করে, কজনের পক্ষে সম্ভব? মানে দিনের পর দিন একটা গ্রামে গিয়ে এরকম কতটা কমিটেড হতে হবে তোমার এই লুপ্ত প্রায় সংস্কৃতিগুলো খুঁজে পাওয়া। এবং যেগুলো একেবারেই লুপ্ত প্রায় সেগুলো তো খুঁজে পাবে না। তাহলে পাবে কোথায়? কিছু কিছু পুরনো গ্রন্থে, পুঁথিতে খুঁজে পাবে। যদি কোনো পুরনো ছবি থেকে থাকে সেখান থেকে খুঁজে পাবে। এবং সেই ছবি থেকে যেটা করা যেতে পারে আমার মনে হয়, সেই ছবি বা সেই সমস্ত গ্রন্থের যে ইঙ্গিতগুলো বা যে উক্তিগুলো বা যে গবেষণা লব্ধ যে সামগ্রী, সেগুলো থেকে যদি কেউ একটু বেশি এন্টারপ্রাইজিং হও, তাহলে এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারো এই পার্টিকুলার সংস্কৃতিগুলোকে করে, যেরকম চুরিয়ানির ক্ষেত্রে আমরা করেছিলাম। মানে কেউ করছে না, আমরা পুরনো একটা পুঁথি বার করে, পুরনো একটা ম্যানুস্ক্রিপ্ট বার করে সেটাকে রিকনস্ট্রাক্ট করলাম, করে তার ভিডিওগ্রাফি করলাম, কিন্তু খুব একটা দাঁড়ালো না। তাহলে এবারে আমরা সেটাকে মাজা ঘষা করা শুরু করেছি। তাহলে ঠিক অরিজিনাল যে কন্ডিশনটা ছিল সেটা তোমরা পাবে না, কিন্তু সংরক্ষণের জন্য যেটুকু করা সম্ভব এইভাবে চিজেল করে করে সেটুকু করা সম্ভব। আমেরিকা তো পৃথিবীর অগ্রগণ্য যে দেশগুলো, ডেভেলপড কান্ট্রিগুলো তো সেই জিনিসই করছে। তারা পৃথিবীর এই লুপ্তপ্রায় সংস্কৃতিগুলোর যে সমস্ত নমুনা খুঁজে পাচ্ছে সেগুলোকে সেই এথনিসিটি, সেই লোকালিটি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তুলে নিয়ে কোথায় যাচ্ছে? যে তাদের যে আর্কাইভ গুলোতে সেগুলোকে নতুন এথনিক একটা পরিমণ্ডল তৈরি করে সেগুলো স্থাপন করছে। আমি বলি একটা নিদর্শন হিসাবে, আমি 2019 সালে একটা লম্বা সফর করেছিলাম মেক্সিকোতে, একটা ভিজিটিং লেকচার মানে প্রফেসর হিসেবে গেছিলাম। মেক্সিকোতে গিয়ে বেশ কিছু এরকম ট্রাইবাল মিউজিয়াম দেখলাম।
তোমরা তো জানো যে মেক্সিকো অ্যাজটেক এবং মায়া সভ্যতা আদিবাসী সভ্যতার জন্য বিখ্যাত। শুধু মেক্সিকো না, পুরো ল্যাটিন আমেরিকার সভ্যতা, স্প্যানিশ ইনকুইজিশন, স্প্যানিশরা সেখানে কলোনাইজ করার আগে পর্যন্ত। সুতরাং ওরা কিরকম ভাবে সংস্কৃতিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছে, খুঁজে খুঁজে খনন কার্যের মাধ্যমে হিস্টোরিওগ্রাফাররা এবং মানে আর্কিওলজিস্টরা খনন কার্যের মাধ্যমে সেই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে কিভাবে মিউজিয়াম তৈরি করেছে এবং কত অর্থ এবং কত যত্ন সহকারে করেছে সেগুলো দেখলে বোঝা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি ওরা রিকনস্ট্রাক্ট করেছে পুরনো নমুনা থেকে, এবং রিকনস্ট্রাকশনের প্রচুর সায়েন্টিফিক মেথডস আছে। সেই মেথডস গুলো কিন্তু তোমাদের ব্যবহার করার জন্য অন্য ডিপার্টমেন্টের, অন্য বিভাগের, অন্য গবেষকদের সাহায্য নিতে হবে। হ্যাঁ, একথা ঠিক যে পুরনো যে আদিবাসী লুপ্তপ্রায় সভ্যতাকে সেই অরিজিনাল ফর্মে আমরা ফিরে পাবো না। সেই জন্যই তো দরকার যাতে যে সভ্যতাগুলো, যে সংস্কৃতিগুলো এখনো পুরোপুরি লুপ্তপ্রায় হয়নি সেগুলোকে ঝাঁপিয়ে পড়ে আমাদের কনজার্ভ করা বা রক্ষা করা। অসাধারণ, অসাধারণ। আরো অনেক প্রশ্ন আসছে, কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। স্যার অনেক কথা বলেছেন এবং আজকের এই বক্তৃতা বিশেষভাবে আমাদের জন্য মানে খুবই উপযোগী। এবং স্যার বারবার বলেছেন স্যারদের মিউজিয়াম এবং ডিপার্টমেন্ট ভিজিট করার কথা। আমরা সেই সুযোগ পেলে, সেই সুযোগ আমাদের হলে এই প্যান্ডেমিকের লকডাউন ইত্যাদি এই সমস্যাগুলো কেটে গেলে সত্যি খুবই কাজে লাগবে। কারণ আমরা একেবারে নতুন ডিপার্টমেন্ট এবং খুব লিমিটেড সোর্স নিয়ে এবং জনলিপি আর্কাইভটা একটু গুগল করতে পারো, জনলিপি আর্কাইভ, ডিজিটাল হ্যাঁ আর্কাইভ। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাও আমাদের খুবই কাজে লাগবে, বিশেষত আমাদের কোর্সের জন্য খুবই কাজে লাগবে। এবং স্যার বারবার মেথোডোলজি গুলোর কথা বলছেন, ইন্টারডিসিপ্লিনারিটির কথা বলছেন, যেগুলো আমাদের আমাদের জানা ভীষণ দরকার। এরকম একটা এক্সপার্টাইজ আমাদের আলোচনা, এই নলেজ আমাদের জন্য খুবই দরকার ছিল। স্যারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে প্রশ্ন করছে, কিন্তু সব প্রশ্ন আজকে আর নেওয়া যাবে না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর প্রামাণিক, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ স্যার। মেলে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আমি মেল করে দেবো, আমি মেল করে দেবো স্যার। হুম হুম। তো স্যারের সঙ্গে আপনারা কথাও বলে নিতে পারবেন, আমি ইমেলে স্যারকে প্রশ্নগুলো পাঠিয়ে দেব। এবার আমি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদের ছাত্রী দেবদূতিকে অনুরোধ করব। দেবদূতি। Thank you, Professor Bandyopadhyay, for this engaging, enriching, and interactive session. I would also like to thank the audience for being with us today, Shubhanda and Chandali for creating this marvelous poster for this session. Thank you and good night. Thank you. Thanks all of you. ভালো থাকবেন। শুভরাত্রি।